নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার নাম শুভধর। গল্পের আসর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের তৈরি সমস্ত ধরনের কন্টেন্টে কোনো রকম যান্ত্রিক বা এআই এর ব্যবহার করা হয়নি। পুরোটাই মানুষের দ্বারা তৈরি বা নির্মিত। শুনতে থাকুন গল্পের আসর। আজ রবিবার। প্রতিদিনের তুলনায় আজ একটু দেরি করে ঘুম ভেঙেছে বিক্রমের। বাইরে রোদ্দুরের তীব্রতা নেই বললেই চলে, বরং আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে সূর্যদেব উকি দিচ্ছে ঘন মেঘের আড়াল থেকে। বিক্রমের আজকে ডিউটি নেই। ব্যারাকপুর থানা সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করার 2 বছর পূর্ণ হলো আজ ওর। ইতিমধ্যে এমন কিছু দুর্ধর্ষ কেসও সলভ করেছে, তাতে সাব ইন্সপেক্টর বিক্রম সান্যাল এখন একজন মোস্ট প্রমিসিং সাব ইন্সপেক্টর হিসেবে পুলিশ মহলে পরিচিত। কিন্তু আজ সকালটা কেমন একটা নিষ্পৃহ, একটু একলা বোধ হচ্ছে বিক্রমের। মাঝে মাঝে ফাঁকা ফ্ল্যাটের চারদেওয়ালের নিস্তব্ধতা ওকে একা বোধ করায়। সত্যি বলতে, যার নিজের বলতে কেউ নেই, সে নিঃসঙ্গ ছাড়া আর কি। বাবাকে হারিয়েছে একদম ছোটবেলায়। মা চলে গেছে আজ 3 বছর হলো। দুর্ভাগ্যবশত নিজের উপার্জনে অর্জিত সুসজ্জিত ফ্ল্যাটে বিক্রম ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণী থাকে না। ইন্ডাকশনে ওভেনে নিজের জন্য চা বসিয়ে খবরের কাগজে মনোনিবেশ করল বিক্রম। পাতা উল্টাতে উল্টাতে একটা খবরে বিক্রমের চোখ আটকে গেল। ছোট করে পাতার ডান দিকে খবরটা বেরিয়েছে। গত পরশু ইছাপুর এলাকার এক ফ্ল্যাট কনস্ট্রাকশন সাইট থেকে উদ্ধার হয়েছে 1 বছর 50-এর প্রৌঢ়ের মৃতদেহ। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মৃতের বুকে কিছু অদ্ভুত চিহ্ন কোনো ধারালো অস্ত্র দিয়ে খোদাই করা। কেসটা নোয়াপাড়া থানার ওসি মিস্টার দত্ত দেখছেন। কলিং বেলের শব্দে বিক্রমের মনোযোগে ছেদ পড়ল। রান্নার দিদি এসেছে। আজকের মেনু বুঝিয়ে দিয়ে বিক্রম চায়ের কাপে চুমুক দিয়ে আবারও মনোনিবেশ করল খবরে। নোয়াপাড়া থানার ওসি মিস্টার দত্ত বিক্রমের পূর্ব পরিচিত। উনি বিক্রমকে নিজের ভাইয়ের চোখে দেখেন। ফোনের কন্ট্যাক্ট লিস্ট সার্চ করে মিস্টার দত্তর নাম্বারটা বের করে ডায়াল করল বিক্রম। কয়েকবার রিং হতে ওপার থেকে মিস্টার দত্তর কণ্ঠস্বর পাওয়া গেল। বলো বিক্রম, এত সকাল সকাল? নিশ্চয়ই ইছাপুরের খবরটা চোখে পড়েছে। ঠিক ধরেছেন দত্তদা। পরিবেশ ইন্টারেস্টিং লাগলো, তাই আর লোভ সামলাতে পারলাম না, ফোনটা করেই ফেললাম। হ্যাঁ, তা ভালোই করেছো। কেসটা ব্যারাকপুর থানাতেই আসবে। ভিকটিম ব্যারাকপুরের বাসিন্দা। আই সি। কিছু ইনফরমেশন পাওয়া গেছে ভিকটিম সম্পর্কে? খুনের মোটিভ কিছু পেলেন? না, এখনো কোনো ক্লিয়ার ইনফরমেশন নেই। শুধু জানা গেছে ভিকটিমের নাম দীনেশ মণ্ডল, পেশায় প্রমোটার। নিউজ পেপারে পড়লাম ভিকটিমের বুকে কিছু অদ্ভুত চিহ্ন পাওয়া গেছে। কিরকম চিহ্ন? একটা ত্রিভুজাকৃতি চিহ্ন। কোনো আইডিয়া নেই সেটার মানে সম্বন্ধে। আহ, আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্ট কবে পাওয়া যাবে? 2-3 দিন লাগবে। আমি তোমাদের থানার ওসি প্রতাপ নিয়োগী বাবুর সাথে কথা বলবো আজ কেসটার ব্যাপারে। যা প্রাইমারি ইনভেস্টিগেশন ডিটেলস আছে সেগুলো পাঠিয়ে দেবো। ওকে দত্তদা, ভালো থাকবেন। দরকার পড়লে একটু বিরক্ত করতে পারি কিন্তু আবার। ফোন রেখে বিক্রমের সামান্য উত্তেজিত বোধ হলো। বেশ কিছুদিন ধরে চুরি ছিনতাইয়ের কেস সলভ করে ওর পেশাগত জীবন একদম একঘেয়ে হয়ে গেছিল। এই কেসটা কিছুটা হলেও অন্যরকম। মধ্যাহ্ন ভোজনের পর মুভি দেখতে দেখতে বর্ষণমুখর আবহাওয়ায় ওর চোখটা কখন যে লেগে এসেছিল তা বুঝতে পারিনি। ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। ঘুমন্ত আধ বোঝা চোখে মোবাইলের লাইট অন করে বিক্রম দেখল সন্ধ্যে 6:30। জানলা বন্ধ থাকলেও বাইরে ভারী বর্ষণের শব্দ শোনা যাচ্ছে, আর সাথে হওয়ায় একঘেয়ে শস্য গর্জন। বিক্রম একটু আশ্চর্য হলো, এই ওয়েদারে সন্ধ্যাবেলায় কে এলো ওর ফ্ল্যাটে। কম্বলটা সরিয়ে হাওয়াই চপ্পলটা পরে ফ্ল্যাটের মেন গেট অবধি যেতে যেতে আরও 2বার বেল বাজল। দরজা খুলে যে অচেনা ব্যক্তিকে বিক্রম দেখতে পেল তার বয়স 70-এর কাছাকাছি। পরনে সিল্কের শার্ট, ট্রাউজার আর শার্টের ওপরে একটা জহর কোট। বাঁ হাতের কবজিতে দামি ঘড়ি, চোখে সরু সোনালি ফ্রেমের বাইফকাল চশমা, হাতে বাঁকানো বাঁটওয়ালা কালো ছাতা যেটা লাঠির কাজ করছে। গায়ের রং বেশ ফর্সা, চুল সাদা ধবধবে, চেহারায় আভিজাত্যের প্রকাশ সুস্পষ্ট। আচ্ছা,
এটা কি সাব ইন্সপেক্টর বিক্রম সান্যালের বাড়ি? কণ্ঠস্বর বেশ ব্যক্তিত্বপূর্ণ। বিক্রম দেখল বৃষ্টিতে ভদ্রলোক প্রায় পুরোটাই ভিজে গেছেন, বিশেষত শার্টের ডান দিকটা বৃষ্টির ছাঁটে একদম সপসপ করছে। তবে ভদ্রলোকের চাহনি ম্লান, মুখ ফ্যাকাশে, দেখে মনে হচ্ছে মানসিক অশান্তির মধ্যে আছেন। বিক্রম সবিনয়ে উত্তর দিল, আগে হ্যাঁ, আমি বিক্রম সান্যাল। কিছু মনে করবেন না, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার আমাকে না চেনারই কথা। কিছু মনে না করলে একটু ভেতরে এসে কথা বলতে পারি কি? বিক্রম ভদ্রতার সাথে ভদ্রলোকের ড্রয়িং রুমের সোফাতে বসতে দিল। বাথরুম থেকে গা হাত পা মোছার জন্য তোয়াল এগিয়ে দিয়ে বলল, ক্ষমা করবেন, তবে আপনার পরিচয়টা জানতে পারলে খুশি হতাম। ভদ্রলোক তোয়ালের জন্য ধন্যবাদ জানিয়ে মাথা মুছতে মুছতে বললেন, আপনার ফ্ল্যাটে আপনাকে না জানিয়ে এসে বিব্রত করার জন্য দুঃখিত। আমার নাম বিষ্ণুচরণ মিত্র, থাকি টিটাগড়। পেশায় উকিল। আগে ব্যারাকপুর কোর্টে প্র্যাকটিস করতাম। এখন বয়স হয়ে গেছে তাই ছেড়ে দিয়েছি। তবে এখনো প্রাইভেট কনসালটেশন করি। আমি প্রধানত সম্পত্তিগত লিগ্যাল ম্যাটারে কনসালটেশন দিয়ে থাকি। কথাগুলো বলে ভদ্রলোক থামলেন, একটু যেন অন্যমনস্ক। ভদ্রলোক আবার বলতে শুরু করলেন, আপনার ব্যাপারে জানতে পারি ইন্সপেক্টর দত্তর কাছ থেকে। উনি আমার পরিচিত। ওকালতি মারফতেই ওনার সাথে আলাপ হয়। উনি বললেন দীনেশের খুনের কেসটা নাকি আপনি দেখবেন। একটু থেমে ঢোক গিলে আবার বললেন, একটা একটা বিশেষ ব্যাপারে কয়েকদিন ধরে আমি বেশ চিন্তিত। দীনেশের মৃত্যুর সাথে তার সংযোগ রয়েছে বলে আমার অনুমান। আই সি। তবে আপনার থেকে সব কথা শোনার আগে এটা জানতে পারি কি যে আপনি কার কাছ থেকে আমার বাড়ির ঠিকানা পেলেন? আসলে প্রথমেই আপনার বাড়ির ঠিকানার খোঁজ আমি করিনি। দুপুরবেলা নাগাদ আমি আপনার নম্বরে ফোন করি। মিস্টার দত্তই আপনার নম্বরটা দিয়েছিলেন খুব অনুরোধ করতে। কিন্তু আপনি যখন ফোন রিসিভ করলেন না তখন বাধ্য হয়ে আমার এক পুরনো মক্কেলের কাছ থেকে আপনার ঠিকানা জোগাড় করি। সেই চত্বরেই থাকে, আপনাকে চেনে। আসলে ম্যাটারটা বেশ সিরিয়াস, তাই আপনার সাথে কথা বলা খুব জরুরি ছিল। বিক্রম নিজের পাজামার পকেট থেকে মোবাইল বের করে দেখল 5টা মিসড কল এসেছে আননোন নাম্বার থেকে। ওর মোবাইলটা সাইলেন্ট করা। দুপুরে সমানে আসতে থাকা প্রমোশনাল কলের ঝামেলা এড়াতে ও মোবাইলটা সাইলেন্ট করে রেখেছিল। তারপরে আর নর্মাল মোডে আনা হয়নি। ও সরি, মোবাইলটা সাইলেন্ট ছিল। আপনি বলুন আমার কাছে আপনার আসার উদ্দেশ্য। ইছাপুরের দীনেশ মণ্ডলের খুনের ব্যাপারে আশা করি আপনি অবগত। ওর সাথে আমার বহুদিনের পরিচয়। যবে থেকে ও প্রমোটারি শুরু করে তবে থেকে আমি ওর রিয়েল এস্টেট ব্যবসা সংক্রান্ত সব লিগ্যাল ম্যাটার দেখতাম। ইছাপুরের এই কনস্ট্রাকশনের যা লিগ্যাল ব্যাপার সব আমিই দেখছিলাম। দীনেশ বরাবরই বেশ রকচটা ছিল। এদিক ওদিক ওর ঝামেলা লেগেই থাকতো। আর ব্যবসা থেকে এত কাঁচা টাকা করে ফেলেছিল যে আজকাল কাউকে তোয়াক্কা করতো না। এছাড়া মদ, মহিলা সঙ্গ এসব বদ অভ্যাস তো ছিলই। বাড়িতে বউ থাকা সত্ত্বেও ওর মহিলার সঙ্গে কোনো ভাটা পড়েনি। ইছাপুরের কনস্ট্রাকশনের কাজ শুরু করার আগে যখন আমার কাছে লিগ্যাল কনসালটেশনের জন্য এলো তখন ওকে একটু চিন্তাগ্রস্ত দেখি। জিজ্ঞাসা করায় ও বলল ওকে নাকি জ্যোতিষী বলেছে ওর সময়টা খুব খারাপ যাচ্ছে, সাবধানে থাকতে, অপমৃত্যুর যোগ আছে। দীনেশ আবার এই জ্যোতিষ টতিষ খুব মানত। হেন কোনো পাথর নেই যেটা ওর হাতে ছিল না। আমি ওর কথা শুনে ওকে একটু সাবধানে থাকতে বলি, আর বলি এখনই ইছাপুরের কাজটা শুরু না করতে। কিছুদিন গেলে সব ঠিক হলে তারপর না হয় শুরু করতে। কিন্তু অর্থের নেশা এমন জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়। এতক্ষণ বলে ভদ্রলোক একটু থামলেন, একটু উসখুস করছেন উনি। বিক্রম ওনাকে উসখুস করতে দেখে বলল, আরে আপনার যদি সিগারেট খেতে হয় নিঃসন্দেহে খেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বিষ্ণুচরণ বাবু একটা বিস্ময় মেশানো ভঙ্গিতে
ধন্যবাদ জানিয়ে পকেট থেকে একটা দামি সিগারেটের প্যাকেট বের করে প্রথমে বিক্রমকে অফার করলেন। ভদ্রলোক আশা করেননি বিক্রম একবারে ওনার মনের ইচ্ছেটা ধরে ফেলবে। বিক্রম হাতের ইশারায় ভদ্রলোককে না বলে টেবিলের ওপর রাখা অ্যাস্ট্রাটা এগিয়ে দিল। সিগারেটে টান দিয়ে উনি আবার বলতে শুরু করলেন, জ্যোতিষশাস্ত্রে আমার বিশ্বাস নেই বললে মিথ্যে বলা হবে। দিনেশই আমাকে সেই জ্যোতিষীর কাছে নিয়ে গেছিল যাকেও দেখাতো। সেই সময় আমার বেশ কিছু শারীরিক সমস্যা চলছিল। ওনার কাছ থেকে পাথর ধারণ করে উপকারও পাই। দিনেশ মারা যাবার 2 দিন আগে আমি আর একবার যাই ওই জ্যোতিষীর কাছে। আসলে আমার বাড়িতে মানুষ বলতে আমি একা। আমি বিপত্নিক, সন্ততি নেই। তাই একা থাকতে থাকতে নানা রকম নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসে। তাই মনটাকে একটু শান্ত করার জন্য গেছিলাম আর কি। ভদ্রলোক আধখানা সিগারেট অ্যাস্ট্রাতে নিভিয়ে সামান্য ভুরু কুঁচকে চিন্তিতভাবে বললেন, জ্যোতিষী মশাই সেদিন আমাকেও ঠিক একই কথা বললেন। আমারও নাকি সময়টা খুব খারাপ যাচ্ছে, অপঘাতে মৃত্যুর যোগ আছে। দিনেশের ঘটনাটা না ঘটলে আমি হয়তো এই কথাটা এত সিরিয়াসলি নিতাম না, কিন্তু সত্যি সত্যি এখন আমি বেশ চিন্তায় পড়ে গেছি। শোনার পর থেকে সবসময় মনে হচ্ছে কেউ বুঝি আমাকে ফলো করছে, কেউ বোধহয় আমাকে অ্যাটাক করতে চায়। রাতের ঘুম উবে গেছে এই চিন্তায় চিন্তায়। আপনাদের দুজনের মানে দীনেশবাবু আর আপনার কি কোনো কমন শত্রু ছিল? প্রায় বছর 2 আগেকার ঘটনা। ইছাপুরের জমি নিয়ে দিনেশ আর এক লোকাল প্রমোটারের বেশ দ্বন্দ্ব ছিল। নাম সঞ্জু বোস। জমিটা পরিত্যক্ত ছিল, যার মালিকানার কোনো ঠিক ছিল না। ওর ওপর দুজনেরই দৃষ্টি ছিল। একবার প্রকাশ্যে আমার উপস্থিতিতে দিনেশের সাথে সঞ্জুর এই জমি নিয়ে রীতিমতো হাতাহাতি লেগে যায়। আশেপাশে কিছু চেনা পরিচিত লোক থাকায় ওরা গিয়ে বিবাদটা মেটায়। দিনেশ সেদিন সঞ্জুকে রাগের মাথায় চড় মেরেছিল। সঞ্জু তার প্রত্যুত্তর দেওয়ার আগেই বাকিরা ওকে সরিয়ে দেয়। সেখান থেকে চলে যাবার সময় সে দিনেশ আর আমার উদ্দেশ্যে হুমকি দিয়ে যায় যে সে এটার শেষ দেখে ছাড়বে। দুজনকেই ও নাকি মেরে পুঁতে ফেলবে। রাগের মাথায় দেওয়া হুমকি বলে আমরা তা উড়িয়ে দিই। কিন্তু ঠিক তার 2 দিন বাদে দিনেশ যখন ক্লাবে বসে তাস খেলছিল, সেই সময় বাইকে 2 জন এসে বন্দুক নিয়ে হামলা করে। ভাগ্যক্রমে ওদের চালানো 2 গুলি টার্গেট মিস করে। দিনেশ অক্ষত থাকে। এই ঘটনাটা যে সঞ্জুর লোকেরই করা, সেই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আমি আমার সোর্স খাটিয়ে ভালো উকিল ধরে সঞ্জুর নামে মামলা করে ওকে 2 বছরের জন্য জেল খাটাই। হিসেব মতো এতদিনে ওর ছাড়া পেয়ে যাওয়ার কথা। জেল থেকে বেরিয়ে প্রতিহিংসাবশত ও চেষ্টা করতে পারে ক্ষতি করার। হয়তো হতে পারে দিনেশকে ওই মেরেছে, এরপর আমাকে মারার প্ল্যান করছে। আপনি থানায় যোগাযোগ না করে আমার কাছে ব্যক্তিগতভাবে কেন কথা বলতে এলেন? আমি তো ব্যক্তিগতভাবে কোনো কেসে তদন্ত করি না। উকিল হিসেবে আমার একটা সম্মান আছে। থানা পুলিশ করলে অযথা আমাকে নিয়ে টানাটানি হবে, 5 কান হবে, যা আমি চাই না। এছাড়াও আমি পুলিশে যোগাযোগ করব কিসের ভিত্তিতে? জ্যোতিষীর ভবিষ্যৎবাণী? অন্তত আইনের লোক হয়েই শিশুসুলভ কাজ করা আমার সাজে না। একমাত্র আমি জানি বিষয়টার গুরুত্ব কতটা, কিন্তু পুলিশকে এ ব্যাপার বোঝানো সম্ভব নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিভাবে আপনাকে সহায়তা করব বুঝতে পারছি না। আপনি যতক্ষণ না পুলিশে খবর দিচ্ছেন আমি কোনো পদক্ষেপ নিতে পারবো না। বিষ্ণুচরণ বাবু এবার প্যান্টের ডান পকেট থেকে 500 টাকার একটা মোটা বান্ডিল বের করে সামনে টেবিলে রেখে বললেন, এতে 1025 আছে। আপনি ব্যক্তিগতভাবে এই তদন্তের ভার নিন। কাজ শেষ হলে বাকি 50% পেয়ে যাবেন। বিক্রম টাকার বান্ডিলটা একবার হাতে নিল, তারপর সেটা আবার টেবিলে রেখে বলল, বিষ্ণুচরণ বাবু, আপনি ভুল জায়গায় এসেছেন। আপনার আমাকে না চেনার এই কথা অবশ্য। আপনি আপনার ওকালতি জীবনে অনেক কি টাকা দিয়ে হাত করতে পারেন, কিন্তু বিক্রম সান্যাল তাদের একজন নয়।
যা বললাম তাই করুন, থানায় এসে রিপোর্ট করুন। তারপর আমি গুরুত্ব দিয়ে আপনার বিষয়টা দেখব, তার আগে নয়। ভদ্রলোক কিছুটা অসহায় আর কিছুটা অসম্মানিত অভিব্যক্তিতে টেবিল থেকে টাকার বান্ডিলটা তুলে নিয়ে নিজের পকেটে আবার ঢুকিয়ে রাখলেন। বিক্রম ভদ্রতার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কথার মাঝখানে জিজ্ঞাসা করা হয়নি, আপনি চা খাবেন তো? ভদ্রলোক সোফা ছেড়ে উঠে বিক্রমকে নমস্কার করে দরজার দিকে এগিয়ে গেলেন। যাওয়ার আগে তিনি একবার পেছন ফিরে বিক্রমকে বললেন, যদি বেঁচে থাকি হয়তো আবার দেখা হবে। এই কেসের কারণে আপনাকে আমার কাছে আসতেই হবে একদিন। জানলার কাছের ভেতর দিয়ে আলগা শীতের মিষ্টি রোদ এসে পড়েছে বিক্রমের বিছানায়। ওর চোখে এসে যেন আঁকে বুকে কাটছে সূর্যের 7টা রং। রাতে একটা সুন্দর ঘুমের পর বিক্রমের শরীর মন যেন একদম তরতাজা, ঠিক বাইরের প্রকৃতির মতো। কিছুক্ষণ আগে ব্যারাকপুর থানার ওসি প্রতাপ নিয়োগী বাবুর ফোন এসেছিল ইটাপুরের কেসটা বিক্রমকে অফিসিয়ালি দেখার নির্দেশ দিতে। সকালে থানায় না গিয়ে ও সোজা চলে গেল ব্যারাকপুর বিএনআর হাসপাতালের মর্গে দীনেশ মণ্ডলের ডেড বডি পর্যবেক্ষণের উদ্দেশ্যে। ব্যারাকপুর বিএনআর হাসপাতালের মর্গের করিডোরটা যেন এক অনন্ত নিস্তব্ধতা চাদরে ঢাকা। দেয়ালে শ্যাওলা ধরা পলেস্তরা আর ড্রেনের জমা জলে এক ভ্যাবসা গা গুলিয়ে ওঠা পচনশীল গন্ধ। ব্যবহৃত ফরমালিনের উগ্র ঘ্রাণ মর্গের পরিবেশে আরও অস্বস্তিকর পরিবেশ করে তুলছে। দীনেশবাবুর রহস্যময় দেহটা আজ 3 দিন হলো এই মর্গের হিমঘরে পড়ে আছে। বিক্রম যখন ভেতরে ঢুকল তখন ডক্টর বাগচি টেবিলের উপর ঝুঁকে অত্যন্ত নিবিষ্ট মনে মৃতদেহটি পরীক্ষা করছিলেন। সাদা চাদরটা সরাতেই বিক্রমের নাকে ফরমালিন মিশ্রিত ঈষৎ কটু গন্ধ এসে ঝাপটা মারল। মৃত ব্যক্তির মাঝারি হাইট, ভারী চেহারা, মাথায় টাক, চামড়া কিছুটা কুঁচকে বিবর্ণ হয়ে এসেছে। ময়না তদন্তের উদ্দেশ্যে পেটের কিছুটা অংশ কাটা হয়েছে, যা দেখে বিক্রমের বেশ অস্বস্তি হচ্ছে। কিন্তু বুকের মাঝখানে সেই ক্ষতচিহ্নটা এখনও একইভাবে স্পষ্ট। কোনো ধারালো অস্ত্র বা সার্জিক্যাল ব্লেড দিয়ে অত্যন্ত সুচারুভাবে খোদাই করা একটি ঊর্ধ্বমুখী ত্রিভুজ। কিন্তু মৃতদেহের আশেপাশে এই ধরনের অস্ত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। ডক্টর বাগচি একটু মুচকি হেসে বিক্রমের উদ্দেশ্যে বললেন, গুড মর্নিং মিস্টার সান্যাল। সারপ্রাইজ তো, আপনি তো সচরাচর এমুখো হন না। ডাক্তার বাগচি, 3 দিন তো হয়ে গেল, কিছু পেলেন? চিহ্নটা অদ্ভুত বিক্রমবাবু। এটা কোনো সাধারণ মারপিটের দাগ নয়, রীতিমতো সময় নিয়ে খোদাই করা। তবে বাইরে থেকে শুধু এই চিহ্নটাই প্রকট হলেও মৃত্যুর কারণ কিন্তু এটা নয়। লক্ষ্য করুন, শরীরের চামড়ায় একটা নীলচে আভা ছড়িয়ে পড়েছে, বিশেষ করে নখের গোড়ায় আর ঠোঁটের কোণে। আমার প্রাথমিক ধারণা এটা একটা তীব্র বিষক্রিয়া। বিষটা এখনই কনফার্ম করা সম্ভব নয়, তবে সেটা যে খুব জোরালো তা আঁচ করতে পারছি। বিষ শরীরে যত ছড়িয়েছে তত হৃৎপিণ্ড, ফুসফুস, পেশি এবং স্নায়ুতন্ত্রকে বিকল করেছে। এই চিহ্নটা স্রেফ বিভ্রান্ত করার জন্য হতে পারে, আবার কোনো তাৎপর্য থাকতে পারে। হতে পারে, তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমি নিশ্চিত করে কিছুই কাগজে লিখতে পারছি না। শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। বিষের ধরনটা জানতে পারলে ব্যাপারটা কিছুটা পরিষ্কার হবে। বিক্রম স্থির দৃষ্টিতে সেই ত্রিভুজটার দিকে তাকিয়ে ভাবছিল, এই জ্যামিতিক ধাঁধাটার আড়ালে আসল সত্যটা ঠিক কতটা গভীরে লুকিয়ে আছে। বিক্রম ডাক্তার বাগচিকে জিজ্ঞেস করল, আর কোনো সন্দেহজনক জিনিস পাওয়া গিয়েছে প্লেস অফ অকারেন্সে? তেমন কিছু না, সাধারণ জিনিসপত্র যেমন ভিকটিমের পকেট থেকে রুমাল, একটা সিগারেটের প্যাকেট আর মানিব্যাগ পাওয়া গেছে। আর হাতে একটা হাত ঘড়ি পড়া ছিল। এই বলে পাশের টেবিলে রাখা প্লাস্টিকের পাউচ প্যাকেট থেকে একটা একটা করে জিনিস বের করে বিক্রমকে দেখালেন। ডাক্তার বাগচিকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসতে গিয়েও কিছু একটা মনে পড়ে গেলে ওর। ফিরে এসে বলল, ডাক্তার বাগচি, আরেকবার ঘড়িটা দেখতে পারি? অবশ্যই। ডাক্তার বাগচি ঘড়িটা বের করলে বিক্রম নিজের রুমাল বের করে ঘড়িটা অতি সন্তর্পণে হাতে নিয়ে পর্যবেক্ষণ করল। ঘড়িটা বন্ধ, তবে সময় দেখাচ্ছে 9:22। বিক্রম ডায়ালের পাশে থাকা ঘড়ির ছোট চাবিটা টিপতেই ঘড়িটা আবার চলতে শুরু করলো। অদ্ভুত, ঘড়িটা মোটেই খারাপ নয়, বরং বন্ধ করা। তাহলে কি মৃত্যুর আগে কোনো প্রকার ধস্তাধস্তিতে ঘড়ির চাবিতে চাপ লেগে সেটা বন্ধ হয়ে গেছে, নাকি কেউ ইচ্ছে করে বন্ধ করেছে? নতুবা দীনেশবাবু বেখেয়ালে বন্ধ হওয়া ঘড়ি পরে বেরিয়েছিলেন? বিক্রমের ভুরু কুঁচকে গেছে, সবিষয়ে বলল,
ভেরি ইন্টারেস্টিং। বিক্রম যখন থানায় ঢুকলো তখন দুপুর গড়িয়ে গেছে। কনস্টেবল আশুতোষবাবু চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন। বিক্রমকে ঢুকতে দেখে বেশ উৎসাহ করে জিজ্ঞেস করলেন, গুড আফটারনুন স্যার। শুনলাম নাকি একটা খুনের কেস এসেছে। বড়বাবু এসেছিলেন একটু আগে, উনি বললেন আপনাকে অ্যাসিস্ট করতে এই কেসে। বিক্রম চায়ের অর্ডার দিয়ে নিজের চেয়ারে বসে আশুতোষবাবুর উদ্দেশ্যে বলল, হ্যাঁ, একটা খুনের কেস এসেছে। ব্যারাকপুরের এক প্রমোটার খুন হয়েছে ইছাপুরের কনস্ট্রাকশন সাইটে। খুনটা বেশ অদ্ভুত। বিক্রম আশুতোষবাবুকে এখনও অবধি ঘটে যাওয়া ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ দিল। তাহলে ওই বৃদ্ধ ভদ্রলোক বিষ্ণুচরণের সাথে দীনেশ মণ্ডলের খুনের একটা লিঙ্ক রয়েছে। কিছু ভেবেছেন কিভাবে এগোবেন? না, তবে পোস্টমর্টেম রিপোর্টটা পাওয়াটা জরুরি। মৃত্যুর কারণ না জানতে পারলে তেমন কিছু এগোতে পারবো না। চায়ে চুমুক দিয়ে বিক্রম একটু ভেবে বলল, আপনি এক কাজ করুন, সঞ্জু বোসের কেস ফাইলটা বের করে একবার দেখুন তো ওখান থেকে কিছু তথ্য পান কিনা। আর ওর সাথে একবার সামনাসামনি কথা বলতে হবে। কাল ওর বাড়ি যাওয়া দরকার। স্যার, সঞ্জুর তো জেলে থাকার কথা, ও কি বেরিয়েছে নাকি? বিক্রম চায়ের কাপটা ডাস্টবিনে ফেলে দিয়ে বলল, খবর নিয়েছি, মাসখানেক আগে ওর সাজা শেষ হয়েছে। ও এখন বাড়িতেই আছে। ব্যারাকপুর থানার বড় ঘড়িটা তখন রাত 9:30। বিক্রম নিজের চেয়ারে বসে সঞ্জু বোসের ফাইলটা বেশ মন দিয়ে পড়ছিল। আজকে আবার মেঘ গর্জনের হালকা শব্দ শোনা যাচ্ছে। বাইরের পরিবেশটা একটু থমথমে। পৌষ মাসের রাতেও কেমন একটা গুমোট ভাব। যানবাহনের হর্ন, মানুষের কোলাহল ছাপিয়ে হঠাৎ একজোড়া দ্রুত পায়ের শব্দ থানার দিকে দৌড়ে আসতে শোনা গেল। পরক্ষণে থানার নিস্তব্ধতা চুরমার করে ভেতরে আছড়ে পড়ল এক প্রৌঢ়, আলুথালু পোশাক, কপালে বিন্দু বিন্দু ঘাম, দু চোখে গভীর আতঙ্ক। লোকটা এসেই বিক্রমের টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ল। লোকটা সাংঘাতিক হাঁপাচ্ছে। কথা বলতে গিয়ে গলার স্বর কান্নায় বুঝে আসছে। স্যার, স্যার। বিক্রম ফাইলটা বন্ধ করে তীক্ষ্ণ চোখে তাকালো। শান্ত হও। কে তুমি? কি হয়েছে? স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। আমি হরিপদ বাবু, মানে বিষ্ণুচরণ বাবুর বাড়ির পুরনো চাকর। বাবু বাবু আর নেই গো স্যার, সব শেষ হয়ে গেল। বিক্রমের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। গতকালই তো বিষ্ণুচরণবাবু এরকম একটা সম্ভাবনার ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। উৎকণ্ঠা নিয়ে তিনি দৌড়ে এসেছিলেন বিক্রমের বাড়ি পর্যন্ত। বিষ্ণুচরণ বাবুর কি হয়েছে? পরিষ্কার করে বলো। হরিপদ তখন ফুপিয়ে কাঁদছে, শরীর থরথর করে কাঁপছে। ঘন্টাখানেক আগেও সব ঠিক ছিল স্যার। বাবু নিজের কাজের ঘরে বসে বই পড়তেন সন্ধেবেলা। আজকেও গেছিলেন। উনি রাত 8টার মধ্যে খাবার ঘরে চলে আসেন, 8:30টার মধ্যে খেয়ে নেন। এই আজকে 8:30টার পরেও যখন উনি এলেন না, তখন আমি বাবুর পড়ার ঘরে ডাকতে যাই, কিন্তু গিয়ে দেখি। হরিপদ চোখ বড় বড় করে আতঙ্কের দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার, দেখি উনি চেয়ার থেকে মাটিতে পড়ে আছেন, গায়ের জামা খোলা, চোখের পাতা পড়ছে না স্যার। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম স্যার। কাছে গিয়ে ওনাকে ঝাঁকিয়ে ডেকেও কোনো সাড়া পাই না, নিঃশ্বাস পড়ছে না। আমি দেখি যে বুকে একটা বিশাল ক্ষত, কিরকম একটা চিহ্ন আকাশেই ক্ষত, তো চারিদিকে রক্ত ছিটকে আছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য স্যার। হরিপদ ঢোক গিলে কান্না ধরা গলায় ফোপাতে ফোপাতে বলে চলল, আমি কিছু না বুঝে ছুটে গিয়ে পাড়ার পরিচিত ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসতে উনি নাড়ি টিপে বলেন, বাবু আর নেই, এখনই পুলিশে খবর দিতে হবে। হরিপদ আবার কান্নায় ভেঙে পড়ল। পাশ থেকে আশুতোষবাবু ওনাকে একটা জলের গ্লাস এগিয়ে দিলেন। কোনো রকমে জলটা গলাধকরণ করে এসে মাটিতে বসে পড়ল। তুমি একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। দাঁড়াও, আমরা আসছি। বাড়িতে কে আছে এখন?
রান্নার মেয়ে, ওকে একটু থাকতে বলে এসেছি, আর ডাক্তারবাবু সার্টিফিকেট লিখবেন। বিক্রম বুঝলো হরিপদ ডেথ সার্টিফিকেটের কথা বলছে। এক মুহূর্তের জন্য বিক্রমে নিজেকে দোষী বলে মনে হলো। ভদ্রলোক সেই দিনই বিক্রমকে কেসটা নিতে বলেছিলেন, কিন্তু বিক্রম তা প্রত্যাখ্যান করে। যদিও তার পেছনে যথার্থ কারণ ছিল, কিন্তু মৃত্যুর উপরে আর কোনো যুক্তিই চলে না। বিক্রম একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পুলিশের টুপিটা তুলে নিয়ে মাথায় পরে নিল। পাশে দাঁড়িয়ে আশুতোষবাবুও বেশ হতচকিত। রাস্তা প্রায় শুনশান। ল্যাম্পপোস্টের ম্লান আলো ছড়িয়ে আছে রাস্তা জুড়ে। জিপের অযাচিত শব্দে রাস্তার কুকুরগুলো কিছুটা সন্ত্রস্ত। ওদের বিরক্তি প্রকাশ করছে গগনবিদারী চিৎকারে। শান্ত গলি ছাড়িয়ে যখন জিপটা পুরনো আমলের এক সুবিশাল দোতলা বাড়ির সামনে এসে থামল, তখন রাত 10:30টার কিছু বেশি। নিস্তব্ধতা চারপাশকে গ্রাস করেছে। বড় গেটের মোর্চে ধরা লোহার শিকগুলো জিপের হেডলাইটের আলোয় কেমন অশুভ কঙ্কাল প্রায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। জিপেই রয়েছে হরিপদ, বিক্রমের সাথে এসেছে। আর আছেন আশুতোষবাবু আর একজন পুলিশ কর্মী। আসার পথে সারাটা রাস্তা হরিপদ কাঁদতে কাঁদতে এসেছে। আতঙ্কে ওর হাত পা এখনো বরফের মতো ঠান্ডা। স্যার, ওপরে বড়বাবুর অফিসের ঘরে। বিক্রম দ্রুত পায়ে কাঠের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। প্রতিটি ধাপে পুরনো কাঠের মর্মর শব্দ এক অদ্ভুত গম্ভীর প্রতিধ্বনি তৈরি করছে। দোতলায় উঠে বারান্দা পেরিয়ে যে ঘরটা, সেটি বিষ্ণুচরণবাবুর শোয়ার ঘর। সেটা পেরিয়ে আসতে হয় ওনার অফিস ঘরে। ঘরের মাঝখানের দৃশ্যটা ছিল নারকীয়। বিষ্ণুচরণবাবুর নিথর দেহটা সরাসরি চিত হয়ে মেঝের ওপর শুয়ে আছে। লাশের ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক নেই। তার পরনের পাঞ্জাবি আর গেঞ্জিটুকুও শরীর থেকে সরিয়ে পাশে এক কোণে দলাপাকেই ফেলে রাখা হয়েছে। বৃদ্ধের ফর্সা বুকের ওপর খোদাই করা হয়েছে সেই বিভৎস সংকেত, একটা বিশাল উল্টানো ত্রিভুজ। ধারালো অস্ত্রের টানে চামড়া আর মাংস চিরে যে গভীর ক্ষত তৈরি করা হয়েছে, তার শীর্ষবিন্দুটি নিচের দিকে মুখ করে আছে। ইটাপুরের সেই লাশের বুকে থাকা ঊর্ধ্বমুখী ত্রিভুজের ঠিক বিপরীত। ক্ষতটা এতটাই গভীর যে পাঁজরের হাড়ের সাদাটে আভা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্ষতস্থান থেকে চুইয়ে পড়া রক্তসাদা মার্বেলের ওপর জমাট বেঁধে এক কালচে জ্যামিতিক আলপনা তৈরি করেছে। খুনি সম্ভবত কোনো সার্জিক্যাল ব্লেড বা অত্যন্ত তীক্ষ্ণ স্ক্যালপেল ব্যবহার করেছে। মাংসের কাটা অংশগুলো কিন্তু সমান নয়, কোথাও গভীর, কোথাও হালকা। তবে মৃতদেহের আশেপাশে সেই ধরনের অস্ত্রের কোনো চিহ্ন নেই। বিষ্ণুচরণবাবুর ঠোঁট দুটো কালচে নীল, আর মৃত চোখ দুটো খোলা, যেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি কোনো এক ভয়াবহ সত্যের মুখোমুখি হয়েছেন। বিক্রমের স্থির দৃষ্টি ওই রক্তমাখা উল্টানো ত্রিভুজটার দিকে। দীনেশ মণ্ডলের বুকে সোজা ত্রিভুজ, বিষ্ণুচরণবাবুর বুকে উল্টো ত্রিভুজ। চিহ্নগুলো মোটেই কাকতালীয় নয়। খুনি যখন এত সময় নিয়ে ঠান্ডা মাথায় চিহ্নগুলো খোদাই করেছে, সেই চিহ্নগুলো নিশ্চয়ই কোনো অর্থ বহন করে। কিন্তু এই দুটো চিহ্নেরই বিভিন্ন অর্থ হতে পারে। খুনি কোন দৃষ্টিভঙ্গি থেকে এই চিহ্নগুলো ফেলে যাচ্ছে, সেটা বোঝা খুবই মুশকিল। বুকের ক্ষত থেকে চোখ ফেরাতে এক জায়গায় বিক্রমের চোখ আটকে গেল। মৃতদেহের থেকে একটু দূরে মেঝেতে কিছু একটা চকচক করছে। ঘরের টিউবলাইটের ম্লান আলোতেও সেটা বোঝা যাচ্ছে। কাছে গিয়ে বিক্রম জিনিসটা খুব সন্তর্পণে হাতে তুলে নিল। জিনিসটা স্পর্শ করার আগে হাতে অবশ্যই গ্লাভস পরে নিল, কারণ এসব নমুনাতে ফিঙ্গারপ্রিন্ট থাকলেও থাকতে পারে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে বিক্রম বুঝল সেই জিনিসটা হচ্ছে একটা ব্যবহৃত কন্ট্যাক্ট লেন্স। সেটা পরে থাকতে থাকতে হাওয়ায় শুকিয়ে কিছুটা কুঁকড়ে গেছে। বিক্রম সেটা একটা প্লাস্টিকের পাউচ প্যাকেটে পুরে আশুতোষবাবুকে সযত্নে রাখতে দিল। বিক্রমের এবার দৃষ্টি পড়ল মৃত বিষ্ণুচরণবাবুর কবজিতে। বাঁ হাতের কবজিতে পড়া হাতঘড়িটা বন্ধ। বিক্রমের ভুরু কুঁচকে গেল। হাঁটু গেড়ে বসে মৃতের হাত থেকে ঘড়িটা সাবধানে খুলে দেখল বন্ধ ঘড়িতে 9:26 বাজে। ঘড়ির ডায়ালের পাশের চাবিটা টিপতেই ঘড়িটা আবার চলতে শুরু করলো, সেই একই প্যাটার্ন। বিক্রম উঠে দাঁড়িয়ে ঘড়িটা আশুতোষবাবুকে হ্যান্ডওভার করলো, আর পকেট থেকে নোটবুকে কিছু একটা নোট করলো। বিক্রম এবার সোফার উপরে বসে থাকা ডাক্তারবাবুর উদ্দেশ্যে বলল, নমস্কার, আমি সাব ইন্সপেক্টর বিক্রম সান্যাল। আপনার নামটা জানতে পারলে খুশি হতাম। আমার নাম ডক্টর সুমিত হালদার, পাশেই থাকি। আজ হাসপাতালের নাইট ডিউটি অফ ছিল বলে বাড়ি ছিলাম। হরিপদ ডাকতে গেছিল খুব হন্তদন্ত হয়ে। ওর কথাতে এখানে এসে দেখি এই অবস্থা। আমার আসার আগেই অলরেডি ডেড। এটা যে ন্যাচারাল ডেথ নয় সেটা ক্লিয়ার। আপনি ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ কি উল্লেখ করেছেন? কজ অফ ডেথ মেনশন করিনি। এটা সাধারণ মৃত্যু নয়, তাই পোস্টমর্টমের মাধ্যমে কজ অফ ডেথ জানতে হবে, সেটাই লেখা আছে। ডাক্তারবাবু একটু নির্লিপ্তভাবে বিক্রমের দিকে তাকিয়ে বললেন, আমি কি আসতে পারি?
অনেক রাত হলো, ভোরবেলা আবার চেম্বার আছে। বিক্রম প্রতি নমস্কার জানালে ভদ্রলোক বেরিয়ে গেলেন। এবার বিক্রম মেঝেতে বসে থাকা রান্নার মহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করল। কতদিন রান্না করছো এই বাড়িতে? আর তোমার নাম কি? রান্নার মহিলা ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমি পাপড়ি, মাস দুয়েক কাজ করছি এই বাড়িতে। ও, খুব বেশি দিন নয়। তো আজকে কিছু অন্যরকম দেখেছিলে? কাউকে আসতে দেখেছিলে? আমি প্রতিদিন সন্ধ্যে 7:30টার সময় বাবুর জন্য রাতের রুটি বানাতে আর খাবার গরম করতেই আসি। ওই সময় বাবু অফিস ঘরে থাকে, আজও তাই ছিল। মাঝে মনে হয় একজন এসেছিলেন ওনার কাছে। আমি রান্নাঘরে ছিলাম, হরিপদদাই দরজা খুলেছিল। কে এসেছিল? তুমি আমাকে এই ব্যাপারে এতক্ষণ কিছু বলনি তো। হ্যাঁ হ্যাঁ স্যার, এক মহিলা এসেছিল। আমার মাথার ঠিক নেই, তাই এই ঘটনাটা বলতে ভুলে গেছিলাম। উনি এসেছিলেন ওই 7:30 নাগাদ। বাবুর সাথে দেখা করতে চাইলেন। এই আমি ওনাকে অফিস ঘর অবধি এগিয়ে দিলাম। তারপরে আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। মিনিট 10 পরে দেখলাম উনি বেরিয়ে গেলেন একটু তাড়াহুড়ো করে। তারপরে বাবু নিচে নামছে না দেখে আমি ওপরে গিয়ে দেখি। আগে কখনো দেখেননি ওই মহিলাকে এই বাড়ি আসতে? আসলে স্যার, আমি রাতে ভালো দেখতে পাই না। আর আজ নিচের আলোগুলো বেশিরভাগ নেভানো ছিল কি না, ওনার মুখ অত ভালো করে দেখিনি। এই বাড়িতে এতদিন কাজ করছে, সেই জন্যই ভালো দেখতে না পেলেও আন্দাজে এ ঘর থেকে ও ঘর যেতে অসুবিধা হয় না স্যার। তোমাদের বাবু কি চশমা ছাড়া চোখে লেন্স ব্যবহার করতেন? না তো স্যার, চশমা ছাড়া অন্য কিছু তো দেখিনি পড়তে। তোমাকে যদি মহিলার মুখের বর্ণনা দিতে বলা হয় পারবে? তোমার বর্ণনার ওপর নির্ভর করে একজন ওই মহিলার ছবি আঁকবে। কি পারবে তো? চেষ্টা করতে পারি স্যার। বাবুর অবর্তমানে এই বাড়ির কি হবে? বাবুর এক ভাইপো আছে, ব্যবসার কাজে ধানবাদে থাকে। বাবু আগেই ছোট বাবুকে এই বাড়িটা দিয়ে গিয়েছিলেন উত্তরাধিকারী হিসেবে। খবর দেওয়া হয়েছে তাকে, কাল সকালে এসে পৌঁছাবে ছোট বাবু। মনে হয় কিছুদিন থাকবেন এখানে, তারপরে কি হবে জানি না স্যার। বিক্রম এবার পাপড়িকে উদ্দেশ্য করে বলল, তুমি কোথায় থাকো? পাপড়ি নিচু স্বরে উত্তর দিল, পাশের পাড়ার এক বাড়িতে ভাড়া থাকি। আমার 3 কুলে কেউ নেই, একাই থাকি। বিক্রম পকেট থেকে নিজের নোটবুকটা বের করে পাপড়ির কাছ থেকে ওর ঠিকানাটা লিখে নিয়ে হরিপদর পাপড়ির উদ্দেশ্যে বলল, কিছুদিন তোমরা দুজন কেউ এই তল্লাট ছেড়ে যাবে না, যতদিন না আমি বলছি। আশুতোষ বাবুকে মৃতদেহ পোস্টমর্টেমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলে বাড়ির বাইরে বেরিয়ে এসে বিক্রম একটা সিগারেট ধরালো। দুটো খুন মাত্র কিছুদিনের ব্যবধানে। তার প্যাটার্ন এক, বুকে সেই খোদাই করা চিহ্ন আর বন্ধ হাতঘড়ি। পোস্টমর্টেম রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি, মৃত্যুর কারণ এখনও অজানা। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। বিক্রম বুঝল ওকে একদম শুরু থেকে শুরু করতে হবে, না হলে তদন্তের গভীরে পৌঁছানো যাবে না। তবে যে মহিলা বিষ্ণুচরণবাবুর সাথে দেখা করতে এসেছিল তাকে খুঁজে পাওয়াটা খুবই জরুরি। পরদিন সকালে বিক্রম ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ফোনটা বেজে ওঠাতে মোবাইল স্ক্রিনে দেখতে পেল ইন্সপেক্টর প্রতাপ নিয়োগীর নাম। হ্যালো বিক্রম, খবর পেলাম আর একটা মার্ডার হয়েছে। আমি কিছুদিনের জন্য জলপাইগুড়ি যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে। কেসটা কিন্তু বেশ সিরিয়াস মোড় নিয়েছে। জানি তুমি যখন দায়িত্ব নিয়েছো তোমাকে আলাদা করে বলে দিতে হবে না, তবুও বলছি এবার আস্তে আস্তে মিডিয়া আর উপর মহলে চাপ আসতে শুরু করবে। কেসটা খুব গুরুত্ব দিয়ে দেখো, আর আমি ফোন করে আপডেট নেব সময় সময়। বিক্রম ফোনটা রেখে সোফার উপরে কিছুক্ষণ বসে রইল। আজকে ওর মনটা খুব ভার হয়ে আছে সকাল থেকে। মায়ের মৃত্যুর আগে শেষ কটা দিনের স্মৃতিগুলো বারবার মনের অন্তরালে ঝলক দিয়ে যাচ্ছিল। মায়ের ছবির সামনে বসে মনে মনে ওর সুখ দুঃখ আনন্দ চিন্তা সব জানিয়েছে। হয়তো কখনো চোখের কোণটা জলে ভরে উঠেছে,
সংসারের সব সম্পর্কগুলো একদিকে, কিন্তু মায়ের প্রতি সন্তানের এবং সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনো উপমা হয় না। বিক্রমের রয়্যাল এনফিল্ডের গর্জন যে 3 তলা সদৃশ্য বাড়ির সামনে গিয়ে থামল, সেটা হলো প্রমোটার সঞ্জু বোসের বাড়ি। বাইকটা স্ট্যান্ড করে হাতঘড়িতে দেখল সকাল 10টা 20। বাইরে লোহার গেট খুলে কিছুটা হেঁটে এসে সদর দরজার কলিং বেল টিপতে দরজা খুলল এক অল্পবয়সী কিশোর। পুলিশ ইউনিফর্মে দেখে একটু সবাই জিজ্ঞেস করলো, কাকে চাই স্যার? সঞ্জুবাবু বাড়ি আছেন? আছে, ডেকে দেব? না, বলো যে ব্যারাকপুর থানা সাব ইন্সপেক্টর বিক্রম সান্যাল এসেছে, ভেতরে বসে কথা বলতে চায়। ছেলেটি ঘাড় নেড়ে চলে গেল। বিক্রম বুঝল ছেলেটি বাড়ির কর্মচারী। কিছুক্ষণ বাদে এসে ছেলেটি বিক্রমকে বলল, বাবু স্নান করতে ঢুকেছেন, আপনাকে বসতে বললেন ভিতরে ঢুকে। শ্বেতপাথরের ঘোরানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বিক্রম বসল একটা আরামদায়ক সোফাতে। সামনে বেশ বড়সড় দামি এলইডি টিভি, সাথে হোম থিয়েটার ফিট করা। সামনে টি টেবিলের ওপরে পড়ে থাকা খবরের কাগজটা উল্টে পাল্টে দেখতে গিয়ে বিক্রমের চোখে পড়ল যে কাল রাতে বিষ্ণুচরণবাবুর খুনের ব্যাপারটা ছোট করে এক জায়গায় বেরিয়েছে এবং বলা হয়েছে যে একইভাবে কিছুদিন আগে দীনেশ মণ্ডলের খুন হয়। ইতিমধ্যে 1 বছর 45-এর ভদ্রলোক, দীর্ঘকায়, স্থূল, কৃষ্ণবর্ণ, পরনে স্যান্ডো গেঞ্জি আর সিল্কের লুঙ্গি পরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ঘরে ঢুকলেন। বিক্রমকে দেখে মৃদু হেসে বাজখাই গলায় বললেন, আমি জানতাম আপনারা আমার কাছে আসবেন। দিনেশ খুনের ঘটনাটা যেদিন আমি খবরের কাগজে পড়ি, সেদিনই বুঝে গেছিলাম এই বাড়িতে আবার পুলিশের পা পড়বে। সে যাই হোক, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। সকালে সংবাদপত্রে চোখ রাখার সময় পাননি বোধহয় আজ। শুধু দিনেশ নয়, কাল রাত্রে আরেকটা খুন হয়েছে একইভাবে, আর তার নাম বিষ্ণুচরণ মিত্র। না মানে আজ সকালে নিউজ পেপার পড়ার টাইম পাইনি। আমি এই মৃত্যুতে দুঃখিত। তবে পুলিশ কি আমায় সন্দেহ করছে এই দুটো খুনের পেছনে? সেটা কি স্বাভাবিক নয়? আপনি দীনেশ মণ্ডলের সাথে ঝগড়ার সুবাদে ওনার ওপরে গুলি চালালেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে দুটো গুলি টার্গেট মিস করলো। এই ঘটনার ফলস্বরূপ আপনাকে 2 বছরের জেল খাটতে হলো, তাও আবার উকিল বিষ্ণুচরণ বাবুর কলকাঠিতে। আর আপনি জেল থেকে ছাড়াবার পরপরই দুজনে খুন হয়ে গেল। সবটাই কি কাকতালীয়? রাবিশ, একদম সাজানো ঘটনা। আমি কারোর উপর গুলি চালাইনি। এত বোকা কাজ কেউ করে না সাব ইন্সপেক্টর বাবু। যার সাথে কিছুদিন আগে সর্বসমক্ষে ঝামেলা হলো, হাতে নাতে ধরা পড়ে যাওয়ার জন্য তাকেই আমি কয়েকদিন বাদে গুলি করলাম। এত নাবালকের মতো কাজ অন্তত কোনো সুস্থ মাথার লোক করবে না। সম্পূর্ণটা দীনেশ আর ওর উকিলের সাজানো ঘটনা ছিল, যাতে ওরা কিছুদিন আমাকে পুলিশ কাস্টাডিতে রেখে ওদের ইছাপুরের প্রজেক্টটা, কোটি কোটি টাকার মুনাফা ছিল ওই প্রজেক্ট থেকে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখুন, আমি প্রমোটার হলেও গ্র্যাজুয়েশন পাস, তাই পেটে বিদ্যেটুকু আছে। দীনেশের মতো আকাট মূর্খ নই। হ্যাঁ, বলছি না যে এই লাইনে সব কিছু সাদা। এখানে থাকতে গেলে 2 নাম্বারই করতেই হয়। এখন সে তো সব জায়গাতেই করতে হয় অল্প বিস্তর। তবে একটা কথা দারোগা বাবু, ওরা আমার জীবনের যে 2 বছর ছিনিয়ে নিয়েছে, তার ফল ওরা পেয়েছে। ওদেরকে এই মাসুল চোকাতেই হতো। আপনি নির্দোষ হয়েও জেল খাটতে গেলেন কেন? আপনার নিশ্চয়ই পয়সার অভাব নেই, আর ওপর মহলের সাথে ওঠা বসাও কম নয়। আপনি নিজেকে বাঁচাতে পারলেন না কেন? জানেন তো, কোনো কোনো সময় জেলই সব থেকে সেফ প্লেস। বিশেষত যখন আপনি জানেন যে কোনো সময় আপনি খুন হতে পারেন। যদি বুঝতে খুব ভুল না করে থাকি, তাহলে আপনি উল্টে দীনেশ মণ্ডলের টার্গেট থেকে বাঁচার জন্য জেলে গিয়েছিলেন। কারণ আপনি জানতেন ওই ইছাপুরের জমির ব্যাপারে আপনি ওর একমাত্র প্রতিদ্বন্দ্বী। আর এই কোটি টাকার প্রজেক্ট চলাকালীন আপনাকে এই পৃথিবীতে রেখে দেওয়া দীনেশবাবুর পক্ষে খুব রিস্কি একটা ব্যাপার। সেই সময় ওরা আপনাকে জেলে পাঠাতে না পারলে দীনেশবাবু আপনাকে হয়তো মার্ডার করে দিতেন। আপনারা তো বললে হাওড়া বোঝেন। তাহলে বের করে ফেলুন খুনগুলো কে করেছে।
শুধু একদিক থেকে দেখলে হবে দারোগা বাবু, আরো কত দিক আছে সেগুলো ভাবুন, দেখুন। আজকে আমাকে আবার একটা সাইট ভিজিট করতে হবে, হাতে সময় খুব কম। ধন্যবাদ। থানায় ফিরতে বিক্রমের দুপুর হয়ে গেল। ফিরে সামনের ভাতের হোটেল থেকে লাঞ্চ সেরে একটা সিগারেট ধরালো বিক্রম। ফোনটা বেজে উঠতে পকেট থেকে ফোনটা বের করতেই বিক্রমের মুখে হাসি ফুটে উঠল। ওর কলেজের পুরনো বন্ধু গৌতম। ফোনটা তুলতেই ওপার থেকে শোনা গেল গৌতমের কণ্ঠস্বর। কে ভাই, থানা থেকে ফিরছিস কখন আজ? দেখি, একটু কাজের চাপ আছে। একটা নতুন কেস এসেছে রে। আরে এসব কেস ফেস তো আসতেই থাকবে। মন খারাপ নাকি রে? কই না তো, মন খারাপ কেন হতে যাবে? আজকের দিনটা কিন্তু তোর সাথে আরো একজনের সারা জীবন মনে থাকবে, সেটা ভুলে যাস না। বিক্রম জানে যে বিগত 2 বছর ধরে প্রতিবার গৌতম মনে করে ওর মায়ের মৃত্যুদিনে ফোন করে, সুযোগ সুবিধা করে দেখা করতে আসে। এবছরও তার কোনো অন্যথা হয়নি। আজ সন্ধ্যার দিকে যাচ্ছি তোর ফ্ল্যাটে, ডাইরেক্ট অফিস থেকে। একটু আড্ডা মেরে চলে আসবো। আচ্ছা চলে আয়, তোর সাথে বহুদিন দেখা হয়নি। রুটি আর ডিম ডরগা দিয়ে ডিনার সেরে বিক্রম আর গৌতম ফ্ল্যাটের ব্যালকনিতে এসে সিগারেট ধরালো। কলেজ জীবনের কত গল্প, কোনোটা রঙিন, কোনোটা মন ভাঙার, আবার কোনোটা দুষ্টিমিতে ভরা। সত্যি বিক্রমের এই মন খারাপের দিনেও এই কয়েকটা ঘন্টা মনের ওপর চেপে থাকা দুঃখের পাথরকে থেকে সরিয়ে দিয়েছে। প্রায় রাত 9:30 নাগাদ গৌতম বেরিয়ে গেল। ওকে অটোতে তুলে দিয়ে ফেরার পথে বিক্রমের ফোনটা বেজে উঠল। ফরেন্সিক ডাক্তার বাগচি। মিস্টার সান্যাল, প্রথম খুনের কারণ তীব্র বিষ, অ্যাকোনাইট। অ্যাকোনাইট মূলত অ্যাকোনেটিয়াম প্রজাতির উদ্ভিদ থেকে পাওয়া যায়, যা পাহাড়ি অঞ্চলে জন্মায়। সাধারণত হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়, তবে খুব সীমিত পরিমাণ, যেটা শরীরের কোনো ক্ষতি করে না। কিন্তু এই বিষ দীনেশ মণ্ডলের হাত ঘড়ির ডায়ালের তলায় প্রচুর পরিমাণে পাওয়া গেছে। ঘড়ির মাধ্যমে এই বিষ ত্বকের সংস্পর্শে আসে, তারপর ঘামের সাথে শরীরে প্রবেশ করে হৃদযন্ত্র এবং স্নায়ুতন্ত্রের ওপর সাংঘাতিক প্রভাব ফেলে। ভিকটিমের মেডিকেল হিস্ট্রি বলছে উনি আগে থেকেই হার্টের সমস্যায় ভুগতেন, ফলে মৃত্যু আরো দ্রুত হয়েছে। ডাক্তার বাগচি একটু থেমে আবার বলে চললেন, আরেকটা কথা, বুকের যে গভীর ক্ষত তৈরি করা হয় তা ভিকটিম মারা যাওয়ার পরে, আর এটা করতে খনির বেশ কিছুটা সময়ও লেগেছে। ক্ষত চিহ্ন থেকে এটুকু বোঝা যায় খনি খুব পাকা হাতের নয়। চিহ্নের এক এক জায়গা বেশ গভীর, আবার কোনো কোনো জায়গা খুব হালকা। তার মানে খনির প্রেশার কনসিস্টেন্ট নয়, তবে স্কালপুল দিয়ে এই ক্ষতটা করা হয়, এটা আমার বিশ্বাস। ফোন রেখে বিক্রম নিজের ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে মনে মনে সমস্ত ঘটনা বিশ্লেষণ করতে থাকলো। একটা ব্যাপারও বুঝতে পারলো যে ওকে দীনেশ মণ্ডলের খুন থেকে তদন্ত শুরু করতে হবে, আর ধাপে ধাপে এগোতে হবে। দীনেশ মণ্ডলের বাড়ি খুঁজে পেতে অসুবিধে হলো না বিক্রমের। বাড়িটা বেশ বড় হলেও একটু জৌলুসীন। পরিচর্যার অভাবে চোখে পড়ছে পুরো বাড়িতে। বিক্রম বাড়ির কলিং বেল টিপতে দরজা খুলল এক পরিচারিকা। বিক্রমের পরিচয় জেনে ভিতরে চলে গেল সে। কিছুক্ষণ পরে ফিরে এসে একতলার একটা ঘরে বসতে দিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ঘরে ঢুকলেন দীনেশবাবুর স্ত্রী। বিক্রম উঠে দাঁড়িয়ে হাতের ভঙ্গিতে নমস্কার করল। আমি সাব ইন্সপেক্টর বিক্রম সান্যাল। দীনেশবাবুর মার্ডার কেসটা আমি দেখছি। আপনার কাছে কিছু বিষয়ে জানার ছিল। আপনার আপত্তি না থাকলে কিছু প্রশ্ন করতে পারি। ভদ্রমহিলা একটু গম্ভীর স্বরে উত্তর দিলেন, বলুন কি জানতে চান? মিসেস মণ্ডল, আপনি কি জানতেন দীনেশবাবুর কোনো শত্রু ছিল কিনা যে এরকম কাজ করতে পারে? আমার নাম সোমা। নাম ধরে ডাকলে বেশি খুশি হব। ওর শত্রুর অভাব ছিল না। ও যেমন লোক ছিল তাতে কোনো না কোনো দিন ওরই পরিণতি হতোই। তাও কোনো বিশেষ শত্রু বা রিসেন্টলি কারোর সাথে ওনার কোনো বিবাদ হয়েছিল কি? সোমাদেবী একটু ভেবে বললেন, লোকটা টাকার প্রভাবে সবাইকে কিনে নিতে চাইতো। সবাই সেটা কেন মানতে যাবে? আর আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না এই ব্যাপারে। আচ্ছা, আপনার সাথে দীনেশবাবুর সম্পর্ক কেমন ছিল? আমার কথা শুনে এতক্ষণে নিশ্চয়ই আঁচ করতে পেরেছেন একটু আধটু। আমি দীনেশের দ্বিতীয় স্ত্রী। এর আগে দীনেশের এক স্ত্রী আর সন্তান ছিল। এখন তাদের কোনো খবর নেই, অন্তত আমি জানি না। আমার সাথে ওর বিয়ে হয় বছর 8। আমার একটা ছেলেও হয়, এখন 6 বছর। এই দুজন স্ত্রীকে বাদ দিয়ে দীনেশ যে আরও কত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তা গোনা সম্ভব নয়। শেষের দিকে আমার সাথে কোনো কথাই হতো না। মাঝে মাঝে ছেলের সঙ্গে 2-1টা কথা বলতো, তাও খুব রেয়ার।
মাস গেলে শুধু কয়েকটা টাকা হাতে দিয়ে দিত, ব্যাস। সারাদিন ব্যবসা, টাকা, মদ আর মহিলা, এই নিয়েই ব্যস্ত থাকতো। ওর মারা যাওয়ার আগের দিনও এক মহিলাকে এই বাড়িতে এনেছিল। সত্যি কথা বলতে কি, ওর মতো লোকের ব্যাপারে না আমার কথা বলতেও ঘৃণা লাগে। এখন ওনার এই সম্পত্তির অধিকারী তো নিশ্চয়ই আপনি। বলতে পারেন, কিন্তু আমি জানি না ও কোথায় কোন কাগজপত্র রেখে গেছে। আর ওর মৃত্যুর পরপর সম্পত্তি নিয়ে টানাটানি করার লোকের তো অভাব নেই। আমার বিশাল সম্পত্তির কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন একটু শান্তির। তাই আমার আর আমার সন্তানের খাওয়া পড়ার ব্যবস্থা হলেই যথেষ্ট। আপনি নিশ্চয়ই বিষ্ণুচরণ বাবুর মৃত্যুর খবরটাও পেয়েছেন। হ্যাঁ, তা তো পেয়েছি। সবই পয়সার এপিট আর ওপিট। বাইরে থেকে দেখতে যত ভদ্র, ভেতর থেকে একদমই জানোয়ার। পৃথিবী থেকে এরকম দু একজন চলে গেলে পাপের বোঝাটা একটু কমে। ওনার সম্পর্কে আপনার এই ধারণার কারণ জানতে পারি? আমার এতটুকুই বলার ছিল, এর থেকে বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না। সব ব্যক্তিগত ব্যাপার বলা তো সম্ভব নয়। শেষ প্রশ্ন, আপনি কি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন? কেন বলুন তো? মনে হলো আপনি আপনার পরিচারিকাকে টেবিলের উপরে চা রাখার জন্য হাতের ইশারায় নির্দেশ দেন, কিন্তু আপনার আঙুলটা যেদিকে নির্দেশ করে তা টেবিল থেকে বেশ দূরে। বোধহয় তাড়াহুড়োতে চশমা বা লেন্স পরে নামতে ভুলে গিয়েছেন। পাওয়ার বেশি থাকলে অসুবিধা হওয়া স্বাভাবিক। সোমাদেবী কোনো উত্তর দিলেন না, একবার সম্মতিসূচক মাথা নাড়লেন। বিক্রম ওনাকে নমস্কার করে বেরিয়ে এলো। বিক্রম থানায় ফিরে চা অর্ডার দিয়ে নিজের টেবিলে বসে একটা সিগারেট ধরালো। প্রথম থেকে শেষ অবধি আবার একটু সাজাতে চেষ্টা করলো। এক দীনেশ মণ্ডল খুন, বুকে সোজা ত্রিভুজ আঁকা, ঘড়ির ডায়ালের নিচে বিষক্রিয়ায় খুন, হাতে বন্ধ ঘড়ি, সময় দেখাচ্ছে 9:22। 2 বিষ্ণুচরণ মিত্র খুন, বুকে উল্টো ত্রিভুজ, সম্ভবত বিষক্রিয়াতেই মৃত্যু। যদিও পোস্টমর্টেম রিপোর্ট এখনও হাতে আসেনি, তবু মন বলছে খুনি প্যাটার্ন বদলাবে না। একইভাবে বন্ধ ঘড়ি, সময় 9:26। তার সাথে আরেকটা সূত্র, সেটা হলো পরে থাকা কন্ট্যাক্ট লেন্স, আপাতত ল্যাবে পরীক্ষাধীন। সাসপেক্ট হতে পারে সঞ্জু, অথবা যে মহিলা খুনের আগে দেখা করতে এসেছিল, অথবা সোমাদেবী। তবে দুজনের খুনি যে একজনই, এই ব্যাপারে বিক্রম নিশ্চিত। দুটো খুনের ক্ষেত্রেই একটা ব্যাপার লক্ষণীয়, খুনি কিন্তু ভিকটিমদের বেশ পরিচিত, না হলে ঘড়ির ডায়ালে বিষ মাখানো সম্ভব নয়। তবে একজন এখনও মেঘের আড়ালে রয়েছেন, তিনি হলেন দীনেশবাবু আর বিষ্ণুচরণবাবু জ্যোতিষী। বিক্রমকে ওনার সাথে দেখা করতে হবে। দ্বিতীয়ত, হরিপদকে কাল ডাকা হয়েছে থানায় সেই অজ্ঞাত মহিলার ছবি আঁকার জন্য। তার পরিচয় পাওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে আরেকটা প্রশ্ন বিক্রমের মনে বারবার ঘুরপাক খাচ্ছে, এটাই কি শেষ খুন, নাকি আরও খুন হওয়ার সম্ভাবনা আছে? আশুতোষবাবুর কথায় বিক্রমের চিন্তায় ঘোর কাটল। স্যার, ওই ত্রিভুজাকৃতি চিহ্ন দুটোর কোনো কিনারা করতে পারলেন? না সুতোষবাবু, এখনো না। আর ঘড়ির সময়ের ব্যাপারটা? না, সেটাও এখনো বুঝতে পারছি না। আচ্ছা, বন্ধ ঘড়ির সময়গুলো তো কাকতালীয় হতে পারে। না সুতোষবাবু, আর কোনো জিনিসই কাকতালীয় নয়, প্যাটার্ন পুরোপুরি মিলে যাচ্ছে। বন্ধ ঘড়ির সময়গুলো কিছু তো ইঙ্গিত করছে, ভাবছে একটা সূত্র পেলেও পুরোটা ধরতে পারছি না। বিকেলের দিকে ফরেন্সিক ডাক্তার বাগচির ফোন এলো। বিক্রম অপেক্ষা করছিল ওনার ফোনের। হ্যালো মিস্টার সান্যাল, প্রাথমিক পরীক্ষা অনুযায়ী দ্বিতীয় ভিকটিমের ক্ষেত্রেও প্যাটার্ন পুরোপুরি ম্যাচ। তবে আগেরবার বিষ ঘড়ির ডায়ালের নিচে ছিল, এবার সিগারেটের ফিল্টারে, তাই মৃত্যু আরও দ্রুত। খুনি ভিকটিমের সিগারেটের প্যাকেটের সবকটা সিগারেটে বিষ মাখিয়ে রেখেছিল। মনে হচ্ছে খুনি ভিকটিমদের আশেপাশের লোক, না হলে এত নিখুঁত পরিকল্পনা মোটেও সম্ভব নয়। অ্যাজ এক্সপেক্টেড। আচ্ছা, কন্ট্যাক্ট লেন্সের কোনো ডিটেলস পেলেন কি? ইয়েস মিস্টার সান্যাল, লেন্সটা ইউনিক। এটাকে বলা হয় স্কেলেটাল লেন্স। যার চোখে লেন্স পরানো হবে তার চোখের কর্নিয়ার মাপ নিয়েই লেন্স তৈরি করা হয়, তাই এই লেন্স অন্য কেউ ব্যবহার করতে পারে না। আর লেন্সের ওপর আনুবীক্ষণিকভাবে এর ব্যাচ নাম্বার আর কোম্পানির লোগো আছে, যার সাহায্যে আপনি ওই লেন্স প্রস্তুতকারী সংস্থা অথবা বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাঙ্কস ডক্টর বাগচি, আপনি লেন্সের ব্যাচ আর ম্যানুফ্যাকচারিং ডিটেলসটা আমাকে পাঠিয়ে রাখুন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন। শিওর, আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আর একটা কথা, ফাইনাল পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পেতে আপনাদের আরও 2 দিন লাগবে। আপনার তদন্তের সুবিধার জন্য আপনাকে প্রাথমিক অবজারভেশনটা জানিয়ে রাখলাম।
ব্যারাকপুর গঙ্গার ধারে এক অভিজাত প্রাচীন জমিদার বাড়ির সামনে এসে থামল বিক্রমের জিপ, সাথে আশুতোষবাবু। বাড়িটা পুরনো হলেও তার আভিজাত্যের জৌলুস আজও অমলিন। ধবধবে সাদা দেওয়াল আর বিশাল সব নীল থামগুলো রাজকীয় দাপটে দাঁড়িয়ে আছে। জানলার গাঢ় সবুজ খড়খড়ি আর বারান্দার পেটা লোহার সূক্ষ্ম কাজ এক রুচিশীল আভিজাত্যের পরিচয় দেয়। গঙ্গার দিক থেকে আসা ঝিরঝিরে হাওয়ায় চারপাশের পরিবেশ শান্ত ও গভীর। ইজি চেয়ারের সামনে একটা টি টেবিল আর তাকে ঘিরে 3টে চেয়ার পাতা। তার দুটোতেই বসল বিক্রম আর আশুতোষবাবু। কথা শুরু করলেন জ্যোতিষী মশাই। দেখুন, আমি ওদের দুজনকে আগে থেকেই সাবধান করে দিয়েছিলাম। মানুষের কুষ্টি বিচার করা সহজ সাব ইন্সপেক্টর সাহেব, কিন্তু মানুষের মনের অন্ধকার বিচার করা বড়ই কঠিন। মানুষের কৃতকর্মের ফল তো তাকে পেতেই হবে। আপনি দীনেশবাবু আর বিষ্ণুচরণ বাবুর ব্যাপারে যা জানেন সবটা বলুন। আমি নিশ্চিত যে জ্যোতিষী আর ডাক্তার মানুষ এদের দুজনের কাছে মিথ্যে বলে না। দীনেশের সাথে আমার পরিচয় অনেক দিনের। ওর ব্যাপারে আমি মোটামুটি জানি। ওর ভাগ্যে প্রচুর অর্থপ্রাপ্তি থাকলেও শান্তি ছিল না। সেটা অনেকটা নিজের দোষেই। নেশা, মহিলা, 2 নম্বরই ব্যবসা, এসব দোষ তো ওর মধ্যে প্রথম থেকেই ছিল। এই কারণেই তো প্রথম স্ত্রীর ডিভোর্সও দিয়ে দেয়, তারপর ওর নিজের সন্তানকে নিয়ে চলেও যায়। তারপরে দীনেশ আবার দ্বিতীয় বিবাহ করে, তবে তাতেও কোনো পরিবর্তন হয়নি। দীনেশ জানতে পারে যে ওর বর্তমান স্ত্রী নাকি এক বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। ও নিজেই আমাকে জানায় আর এর প্রতিকারও চায়। কিন্তু সব কিছুর কি আর প্রতিকার হয় মিস্টার সান্যাল? মানুষের চরিত্র না বদলালে ভাগ্য বদলায় না। দীনেশবাবুর স্ত্রী মানে সোমা দেবীর বিবাহ বহির্ভূত সম্পর্ক? কার সাথে সম্পর্ক ছিল জানতে পারি কি? ওই তো ওই প্রমোটার সঞ্জু বোস। তবে সেটা দীনেশ ভালোই জানতো, কিন্তু মুখের ওপরে কিছু বলতে পারতো না, কারণ সেই জায়গাটা ও নিজেই হারিয়েছিল। সঞ্জুর ওপরও তীব্র আক্রোশ ছিল। যখন জমিজমা সংক্রান্ত ব্যাপারে বিবাদের সূত্রপাত হলো দুজনের মধ্যে, তখন দীনেশ নিজেকে ঠিক রাখতে পারল না। সর্বসমক্ষে ওকে মারধরও করল। ও নিজেই স্বীকার করেছিল যে ও সঞ্জুকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চায়। কিন্তু বুদ্ধিমান উকিল বিষ্ণুচরণ জানতো যে দীনেশ খুব রকচটা। ও এই কাজটাও যে কোনো দিন করে ফেলতে পারে, আর তাতে সমস্যা বাড়বে বই কমবে না। তাই ও একটা ফলস কেস তৈরি করে সঞ্জুকে জেলে পাঠায়। আর আর বিষ্ণুচরণ কেমন লোক ছিলেন? বিষ্ণুচরণ মোটেই সুবিধার মানুষ ছিলেন না মশাই। অত্যন্ত ধূর্ত আর সুবিধাবাদী মানুষ। দীনেশের দ্বিতীয় স্ত্রী সোমাও আমার মক্কেল। কিছুদিন আগে এসে বলেছিলেন বিষ্ণুচরণ নাকি ওকে ব্ল্যাকমেল করছে সঞ্জু আর ওর সম্পর্ক নিয়ে। মানে ওদের সম্পর্কটা রটিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সম্পত্তির এক বড় অংশ দাবি করছে ও। বুঝতেই পারছেন। তাহলে যা দাঁড়াচ্ছে, দীনেশবাবু আর বিষ্ণুচরণ বাবুকে খুন করার সব থেকে বড় মোটিভ সঞ্জু আর সোমা দেবীর। দীনেশবাবুকে খুন করলে ওর বিশাল সম্পত্তি করায়ত্ত হবে, আর বিষ্ণুচরণ বাবুকে খুন করলে সেই সম্পত্তি বৃহৎ হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে। কিন্তু একটা খটকা এখনো আছে। মৃত ব্যক্তির গায়ে যে ত্রিভুজগুলো আঁকা হচ্ছে, সেটার কি কারণ থাকতে পারে? খুন করার পর সময় নিয়ে ত্রিভুজাকৃতি ক্ষত তৈরি করা, ঘড়ি বন্ধ করে সময় সেট করা, এগুলোর কি অর্থ? আচ্ছা, এই আপনি কোন একটা ত্রিভুজাকৃতি চিহ্নের কথা বলছিলেন, সেই ব্যাপারটা একটু জানতে পারি কি? বিক্রম পকেট থেকে একটা মোবাইল বের করে দীনেশবাবু আর বিষ্ণুচরণ বাবুর বুকের ওপর আঁকা 2 ত্রিভুজের ফটো দেখালো। দিগম্বর বাবু বেশ অস্বস্তি সহকারে মৃতদেহ দুটো থেকে বুকে আঁকা চিহ্ন দুটো দেখে বেশ খানিকক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। তারপরে বললেন, দেখুন, আমি কিছুদিন তন্ত্র সাধনা করেছি, তাই কিছু চিহ্নের সাথে আমার পরিচয়ও আছে। যদি খুব ভুল না হই, এই সোজা ত্রিভুজ, তার মধ্যে আবার উল্টোনো ত্রিভুজ, এবং তার মধ্যে বিন্দু বা বৃত্ত, এগুলো আসলে তন্ত্র সাধনার অর্ধনারীশ্বর যন্ত্র এর বিচ্ছিন্ন অংশ। এই সোজা ত্রিভুজ পুরুষ সত্তার প্রতীক এবং উল্টানো ত্রিভুজ নারী সত্তার প্রতীক।
যদি একটির ওপর আরেকটি স্থাপন করা হয়, তবে একটা ষটকোণ বা নক্ষত্র তৈরি হয়। কিন্তু তন্ত্রমতে এই চন্দ্র ততক্ষণ পূর্ণ হয় না যতক্ষণ না তার কেন্দ্রে একটি বিন্দু স্থাপন করা হচ্ছে। আর এই বিন্দুই হলো সৃষ্টির উৎস। নারী ও পুরুষের দ্বৈত সত্তার সমন্বয় এটা। দিগম্বরবাবু, যদি আপনার কথাই ঠিক ধরি, তবে এই কেসে এই চিহ্নের কি প্রাসঙ্গিকতা ঠিক বুঝতে পারছি না। সেটা খুঁজে বের করতে হবে। কথা শেষ করতেই হঠাৎ চিন্তার একটা কালো মেঘ ভিড় করে এলো বিক্রমের মনে। চোখেতে বিক্রমের মুখ ম্লান হয়ে এলো। পাশে থাকা আশুতোষবাবু বিক্রমের ম্লান মুখ দেখে প্রশ্ন করলেন, কি হলো স্যার? চিহ্ন রহস্যটা তো উন্মোচন হলো, কিন্তু আপনার মুখ এত ম্লান কেন? আশুতোষবাবু, এই থিওরিটা যদি সত্যি হয়, তবে এখনো চিহ্নটা সম্পূর্ণ হতে একটা বিন্দু বাকি। তার মানে আবার একটা খুন হতে চলেছে। এবার আশুতোষবাবু উপলব্ধি করতে পারলেন বিক্রমের অবস্থা। সত্যি প্রাথমিকভাবে এই কথাটা মাথাতেই আসেনি। ইতিমধ্যে একজন পরিচারক এসে 3 জনের জন্য চা দিয়ে গেল। চা খেতে খেতে দিগম্বরবাবু আশুতোষবাবুর ডান হাতের আংটির দিকে তাকিয়ে হঠাৎ বললেন, একটা কথা বলি মশাই, এই প্রবাল কখনো রূপো দিয়ে পড়বেন না, এই কাজ কম হয়। এই তামা অথবা সোনা দিয়ে পড়বেন, কাজ করবে ভালো। এটা না, এই প্রবালটা অরিজিনাল নয়। নিয়েছেন কোথা থেকে এটা? ওই পাড়ার একটা পাথরের দোকান থেকে নিয়েছিলাম, তাও অনেক বছর হয়ে গেল। আরে আমার নিজস্ব পাথরের দোকান আছে মশাই, দোতলা দোকান। সব রকম কোয়ালিটির পাথর পাবেন। এই বছর খানেক হলো আমার দোকানটা, একদম লেটেস্ট কালেকশন পাবেন। লাগলে চলে আসবেন, কোনো চিন্তা নেই। আরে মশাই, আপনাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে দেবো, বেশি করে। বুঝলেন কিনা? আশুতোষবাবু সবিনয়ে সম্মতি জানালেন। বিক্রম আর আশুতোষবাবু চা শেষ করে আর দেরি করল না। ফেরার পথে বিক্রম অসম্ভব গম্ভীর একটা কথাও বলল না। হরিপদকে ডেকে পাঠানো হয়েছে থানায়। বিক্রম নিজের চেয়ারে বসে হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কেসের কথা ভাবছিল। আশুতোষবাবু 2 কাপ চা নিয়ে এসে টেবিলে রেখে জিজ্ঞেস করলেন, স্যার, একটা কথা বলবো? হঠাৎ জ্যোতিষ মশাই আমাকে পাথরের কথা এমনভাবে জিজ্ঞাসা করলেন, আমার একটু অবাক লাগলো। এমন একটা সিরিয়াস কথার মাঝে এমন একটা কথা জিজ্ঞেস করলেন যে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। বেশ ব্যবসায়িক লোক মনে হলো। কার্ডটা রেখে দিন, কখন কাজে লাগবে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, সে রেখে দিয়েছি। বিক্রম চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আশুতোষবাবু, ঘড়ির সময়গুলোকে কোনোভাবে খুন হওয়ার সাথে কানেক্ট করা যাচ্ছে? দীনেশবাবুর ঘড়িতে 9:22, বিষ্ণুচরণের ঘড়িতে 9:26। 9টা কিন্তু দুটো ক্ষেত্রেই কমন। খুনি কি কিছু হিন্টস দিতে চাইছে 9 সংখ্যার মাধ্যমে? বিক্রম বলে চলল, কিছু তো সূত্র আছে এই সময়গুলোর মধ্যে, যেটা খুব সহজ কিন্তু একটু এলোমেলো করা। সেটাই ধরতে হবে। সময়গুলোর সাথে খুনের সময় মিলছে না। আবার যদি তারিখ ধরি, অর্থাৎ নবম মাস মানে সেপ্টেম্বর, সেটাও মিলছে না। এটা জানুয়ারি মাসের গোড়ার দিক। এই ধাঁধাটা সলভ করতে না পারলে প্যাটার্নটা পুরোপুরি বোঝা যাবে না, আর কেসটাও সলভ হবে না। বিক্রম একটু থেমে বলল, ডাক্তার বাগচির ডিটেলস অনুসারে কাল সকালে আমাদের লেন্স বিক্রেতার দোকানে যেতে হবে। ওখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া যায় কিনা দেখতে হবে। এতদিন ডাক্তার বাগচির অ্যানালিসিসের জন্য অপেক্ষা করছিলাম। তা না হলে লেন্স বিক্রেতার ডিটেলস জানা সম্ভব হতো না। তবে আমার কি মনে হয় জানেন, আবার একটা খুন হতে চলেছে। আমি জানি না আমি সেটা আটকাতে পারবো কিনা। আপনার কি মনে হচ্ছে, কে হতে পারে নেক্সট টার্গেট? নো আইডিয়া, সেটাই তো খুঁজছি। সূত্রগুলোকে কাজে লাগিয়ে পৌঁছানোর চেষ্টা করছি। এমন সময় পেন্সিল স্কেচ নিয়ে ঘরে ঢুকলো আর্টিস্ট, সাথে হরিপদ। বিক্রম স্কেচটা খুলে এক ঝলক দেখতেই চমকে উঠল। বিক্রমের চোখ মুখ প্রচণ্ড সিরিয়াস। পাশে আশুতোষবাবু ওই স্কেচের দিকে তাকিয়ে নিচু গলায় প্রশ্ন করলেন, ইনি সোমা মণ্ডল না? বিক্রম কোনো উত্তর দিল না। টুপি পরে আশুতোষবাবুকে জিপ স্টার্ট করার নির্দেশ দিল। গন্তব্য দীনেশ মণ্ডলের বাড়ি। সঞ্জু বোস বর্তমানে কাস্টাডিতে। সোমাদেবীকে বাড়িতেই নজরবন্দি করে রাখা হয়েছে।
একজন মহিলা পুলিশের তত্ত্বাবধানে। স্যাম্পল হিসেবে সোমাদেবীর কন্ট্যাক্ট লেন্স নেওয়া হয়েছে পাওয়ার চেক করার জন্য। কাস্টাডিতে সঞ্জু বোসকে বেশ কিছুক্ষণ জেরা করার পর একটা তথ্য পাওয়া গেছে যে সঞ্জু আর সোমা মণ্ডলের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল, আর সেই ব্যাপার নিয়ে বিষ্ণুচরণ সোমাদেবীকে ব্ল্যাকমেল করত। কিন্তু সঞ্জু কোনোভাবেই স্বীকার করেনি যে খুনগুলো সে বা সোমাদেবী করেছে। অন্যদিকে সোমাদেবী স্বীকার করেছেন যে তিনি বিষ্ণুচরণ বাবুর মৃত্যুর দিন রাত্রে ওনার বাড়িতে গিয়েছিলেন, কারণ ওনার ব্ল্যাকমেলে অতিষ্ঠ হয়ে ওনার সাথে ওনার একটা ফয়সালা করতে চেয়েছিলেন। কিন্তু বিষ্ণুচরণ তিলার্থ নিজের দাবি থেকে সরে আসেননি। তবে এই কথাটা উনি প্রথমে গোপন করে যান। যদি কন্ট্যাক্ট লেন্সের পাওয়ার মিলে যায় তাহলে ওনাকেই দোষী সাব্যস্ত করা হবে। তবে খুন যে উনি করেছেন তা উনি স্বীকার করতে চাননি। সকাল থেকে বিক্রম বেশ আনমনা, কিছু নিয়ে বেশ চিন্তিত। আশুতোষবাবু বেশ কিছুক্ষণ বিক্রমকে পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলো, স্যার কেস তো প্রায় ক্লোজ হয়েই গেছে, এখনো কি নিয়ে এত চিন্তা? পাওয়ার ম্যাচ করে গেলেই তো সলভ হয়ে যাবে। সে তো ঠিকই, তবু কোথাও একটা খটকা লাগছে। কিছু ঘটনা মেলাতে পারছি না। বুকে অর্ধনারীস্ব চিহ্ন আঁকা, ঘড়ির টাইম সেট করা, এইসব কেন করবেন সোমাদেবী? আপনার মনে হচ্ছে না যে এই খুনগুলোর মাধ্যমে খুনি কিছু একটা বলতে চাইছে বা পুরনো কোনো ঘটনার প্রতিশোধ নিতে চাইছে? আর সব থেকে বড় খটকা হলো হরিপদর মতে সোমাদেবী মিনিট 10-এর মধ্যে বেরিয়ে আসে। এর মাঝে উনি কিভাবে বিষ্ণুচরণের সিগারেটে বিষ মেশাবেন, আর এইটুকু সময়ের মধ্যে বিষ্ণুচরণ বাবু মারা যাওয়ার পর বুকে এত বড় ক্ষত আঁকবেন? শুধু হরিপদ নয়, সোমাদেবী নিজেও বলেন যে উনি তাড়াহুড়ো করে ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন। দুয়ে দুয়ে চার করা যাচ্ছে না আশুতোষবাবু। এতটা গভীরে তো ভেবে দেখিনি স্যার। তবে আমাদের পাওয়ারটা তো ম্যাচ করাতে হবে। হ্যাঁ অবশ্যই, এখনই বেরোতে হবে। ডেড বডির পাশে পাওয়া কন্ট্যাক্ট লেন্স সম্পর্কে খোঁজ নিতে হবে। নিশ্চয়ই ওদের কাছে কাস্টমারের নাম, ফোন নম্বর, ঠিকানা থাকবে। সাথে সোমাদেবীর কন্ট্যাক্ট লেন্সের পাওয়ারটাও চেক করাতে হবে ওইখান থেকে। ম্যাপ অনুযায়ী লেন্সের দোকানের লোকেশন বের করতে পৌঁছতে বেশি বেগ পেতে হলো না। দোকানটা শ্যামবাজার চত্বরে, নাম RK অপটিক্স। বিক্রম দুটো লেন্সের সাথে নিয়ে এসেছে। প্রথমে ডেড বডি থেকে পাশে পাওয়া লেন্সটা দেখাতে একজন লেন্সটা নিয়ে ভেতরে চলে গেল লেন্সের ইনফরমেশন বার করার জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল যে লেন্সটা বছর 2 আগে বানানো। কাস্টমারের ডিটেলস একটা কাগজে প্রিন্ট আউট করে বিক্রমের হাতে দিয়ে বলল, বর্তমানে লেন্সের মধ্যে বাবেল বা সূক্ষ্ম বুদবুদ তৈরি হয়েছে, যার ফলে এটা ব্যবহার করলে চোখের অসুবিধে হতে পারে, চোখ চুলকানো, লাল হয়ে যাওয়া ইত্যাদি। আর লেন্সটা বিশেষ ধরনের সিলিন্ড্রিক্যাল পাওয়ারের চোখের কর্নিয়ার মাপ নিয়ে তৈরি। এই ধরনের লেন্স তখনই ডাক্তার সাজেস্ট করেন যখন চোখের কর্নিয়ার জন্মগত কোনো ত্রুটি থাকে বা কোনো কারণে কর্নিয়ায় ক্ষত সৃষ্টি হওয়ার কারণে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়। এই ধরনের সমস্যাতে চশমা ব্যবহার করলে কোনো ফল হয় না। বিক্রম এই তথ্যগুলো কিছুটা হলেও ফরেন্সিক ডাক্তারবাবুর কাছ থেকে পেয়েছিল। এবার প্রিন্ট আউট করা কাস্টমার ডিটেলস চেক করে দেখলো নাম লেখা আছে মিস্টার পি মিত্র, ঠিকানার ফোন নাম্বার দেওয়া আছে। বিক্রম ওই নম্বরে ফোন ডায়াল করলো, কিন্তু কোনো ফল হলো না, কারণ অস্তিত্ব নেই। অন্য লেন্সটা যেটা সোমাদেবীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল সেটা দিয়ে বিক্রম তার পাওয়ার চেক করতে বলল। কিছুক্ষণ বাদে দোকানের কর্মচারী একটা কাগজে পাওয়ারটা লিখে আনলো। দুটো লেন্সের পাওয়ার ম্যাচ করেছে কিনা জিজ্ঞেস করতে কর্মচারীটি আবার ভেতরে ওদের ল্যাবের রুমে গিয়ে চেক করে এসে জানালো দুটো লেন্সের পাওয়ার সম্পূর্ণ আলাদা। শ্যামবাজারে 5 মাথার মোড়ে পেরিয়ে জিপটি যখন বিটি রোডে উঠল, ঘড়িতে তখন 11টা বেজে 10 মিনিট। আকাশ ঘন কালো মেঘের আস্তরণে ঢাকা। শীতল বাতাস গাড়ির জানলা দিয়ে বিক্রমের সারা শরীরে খেলে বেড়াচ্ছে, সাথে 2-1 ফোঁটা বৃষ্টির জল ওর কপাল স্পর্শ করছে। হঠাৎ বিক্রমের মাথায় বিদ্যুতের মতো কিছু একটা খেলে গেল। পকেট থেকে ডায়েরি বের করে নোট করা মৃতের হাতের ঘড়ির সময়গুলো দেখে নিল। দীনেশ মণ্ডলের ঘড়িতে সময় 9:22 আর বিষ্ণুচরণবাবুর ঘড়িতে সময় 9:26। প্রচণ্ড উত্তেজিতভাবে মনে মনে কিছু একটা ক্যালকুলেশন করে নিল বিক্রম। ও যা ভাবছে সেটাই কি ঘড়ির সময় রহস্যের সমাধান? মোবাইল খুলে গুগলে আজকের বাংলা তারিখটা সার্চ করতেই মাথায় বাজ ভেঙে পড়ল ওর। ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলে ও ফোন করলো আশুতোষবাবুকে। হ্যালো আশুতোষবাবু, এই ঘড়ির সময়ের সূত্রটা মিলিয়ে ফেলেছি। আমি থানায় ঢুকছি কিছুক্ষণের মধ্যে, আপনি তৈরি থাকুন, বেরোতে হবে। হ্যাঁ স্যার, আমি রেডি আছি। তবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে, দীনেশ মণ্ডলের কনস্ট্রাকশন সাইটে সিসিটিভি ফুটেজ। আপনি আসুন, একসাথে দেখব। বিক্রমের থানায় ঢুকতে লাগলো মিনিট 15। ঢুকে দুটো চায়ের অর্ডার দিয়ে বিক্রম নিজের কম্পিউটারে সিসিটিভি ফুটেজের পেনড্রাইভটা ঢুকিয়ে ভিডিও স্টার্ট করলো। পাশে আশুতোষবাবু। সব মিলিয়ে মোট 1 ঘন্টার ভিডিও। বিক্রম ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে থাকলো। প্রথম দিকে বেশ স্বাভাবিক সমস্ত কিছু, মিস্ত্রিরা কাজ করছে, দীনেশবাবু এসে তত্ত্বাবধান করছে। তবে বারবার ওনাকে বাম হাতের কবজি চুলকোতে দেখা যাচ্ছে।
সেটাই স্বাভাবিক, কারণ বিষ বাম হাতের ঘড়িতেই ছিল। হঠাৎ এক জায়গায় বিক্রম ভিডিওটা পজ করলো। দেখা যাচ্ছে দীনেশবাবু কোনো মহিলার সাথে কথা বলছেন। মহিলা ক্যামেরার দিকে পেছন ফিরে আছে বলে মুখখানা দেখা যাচ্ছে না। মুখ বোঝার কোনো উপায় নেই। বিক্রম বেশ মন দিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করলো। স্যার, কি ব্যাপার? কিছু পেলেন নাকি? যে মহিলার সাথে কথা বলতে দেখা যাচ্ছে তার ডান হাতে একটা অস্পষ্ট কালো দাগ দেখতে পাচ্ছেন? দাঁড়ান, পজ করে জুম করি। হ্যাঁ স্যার, খুব অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমার দৃষ্টি তো অতদূর যায়নি। বাবা, আপনার তো চোখ আছে স্যার। কিন্তু এই দাগের সাথে কি সম্পর্ক আছে? কেমন যেন মনে হচ্ছে কোথাও দেখেছি এরকম দাগ, কারোর একটা হাতে। হয়তো আমি ভুল হতে পারি। আর লক্ষ্য করেছেন কি যে মহিলা কথা বলার সময় বারবার আঁচল দিয়ে একটা চোখ মুছছে? কেমন একটা খটকা লাগছে। সিসিটিভিতে দীনেশবাবুকে তখনও সুস্থ হয়ে দেখা যাচ্ছে, তবে বারবার কাশছেন। বোঝা যাচ্ছে যে খুনি পরিকল্পিতভাবেই ওনাকে সিসিটিভি থেকে সরিয়ে এনে শুনশান জায়গাতে নিয়ে আসে। পুরো ভিডিওটা দেখা শেষ হয়েছে। বিক্রম অসম্ভব গম্ভীর, মাথায় প্রচুর জিনিস একসাথে কাজ করছে। আশুতোষবাবু একটু সভয়ে বিক্রমকে প্রশ্ন করলেন, স্যার, আপনি বললেন না তো ঘড়ির সময়ের রহস্যটা কি? আশুতোষবাবু, আমার মায়ের মৃত্যুদিনটা যদি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মনে না রাখতাম, হয়তো এই সূত্রটার সমাধান হতো না। আমার মায়ের মৃত্যুদিন হলো আজ থেকে 3 দিন আগে, অর্থাৎ 23শে পৌষ। আমি যদি বাংলা মাস আর দিন ধরি তাহলে কি দাঁড়ায়? স্যার, ঠিক বুঝলাম না। একেবারে বোঝাটা একটু কষ্টকর ব্যাপার। পৌষ মাস হলো বাংলা ক্যালেন্ডারের 9ম মাস, আর দিন হলো 23। তার মানে কি দাঁড়ালো? 9-23। মানে যদি এই হিসেবে ঘড়ির সময় ঠিক করতে চাই তবে তা হবে 9টা 23। এবার বুঝলেন? দীনেশ মণ্ডলের ঘড়িতে 9টা 22 মানে কি স্যার? হিসেব মতো উনি তো খুন হন 19 তারিখ, মানে 19শে পৌষ। হিসেবটা কিভাবে মিলছে স্যার? একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারবেন। যারা খুন হয়েছে তাদের হাত ঘড়ির সময় আগামী খুনের দিন নির্দেশ করছে। দীনেশ মণ্ডলের ঘড়িতে যে সময় সেট করা ছিল ভেবে দেখুন সেটা কোন দিন নির্দেশ করছে? 22শে পৌষ, বিষ্ণুচরণের খুনের দিন। আর বিষ্ণুচরণের ঘড়িতে 9টা 26, মানে আজকেই তো 26শে পৌষ। তার মানে আজকে আবার একটা খুন হবার কথা। এক্স্যাক্টলি। কিন্তু এখনো আমাদের কাছে কোনো ক্লু নেই আজকের ভিকটিম সম্বন্ধে। সিগারেটটা অ্যাস্ট্রেতে রেখে বিক্রম আশুতোষবাবুকে বলল, সঞ্জু বোসকে কাস্টাডি থেকে ছেড়ে দিতে বলুন, আর বলুন সোমাদেবীকেও নজরবন্দি রাখার কোনো দরকার নেই। আমি এক্ষুনি বেরোবো। লেন্সের দোকান থেকে পাওয়া ঠিকানার খোঁজ করতে হবে। ওই লেন্সের মালিককে খুঁজে পাওয়াই এখন মূল উদ্দেশ্য। আপনি আসবেন নাকি? আশুতোষবাবু সুপ্রসন্ন মুখে সম্মতি জানালেন। ঠিকানা অনুযায়ী যে জায়গায় গাড়ি এসে দাঁড়ালো সেটা চারমাথার মোড়। খুব ঘনবসতিপূর্ণ এলাকা, চারপাশে বড় বড় দোকান, ফ্ল্যাট আর বহুতল বাড়ির ঘিঞ্জি অবস্থান। আশেপাশে খোঁজ নিয়ে জানা গেল বছর 2 আগে এখানে এই নাম্বারে একটা বাড়ি ছিল। এখন সেখানে একটা দোতলা এসি, গ্রহরত্ন আর অলংকারের সদৃশ্য দোকান তৈরি হয়েছে। দোকানের নাম চৌধুরী স্টোনস। বিক্রম পাশে থাকা আশুতোষবাবুকে জিজ্ঞেস করলো, আপনাকে দিগম্বর বাবু যে কার্ডটা দিয়েছিলেন সেটা আছে সঙ্গে? আশুতোষবাবু নিজের মানিব্যাগ ঘেটে কার্ডটা বের করে বিক্রমের হাতে দিল। কার্ডে বড় বড় অক্ষরে লেখা দোকানের নাম চৌধুরী স্টোনস। তার মানে লেন্সের দোকান থেকে পাওয়া লেন্সের মালিকের ঠিকানা আর দিগম্বর চৌধুরীর দোকানের ঠিকানা এক। বুঝতে অসুবিধে হলো না যে আগে যেখানে বাড়িটা ছিল সেখানে এখন একটা দোতলা দোকান হয়েছে। এবারের কেসে কোনো কিছুই সহজে পাওয়া যাচ্ছে না আশুতোষবাবু। যেখানেই যাচ্ছি হাজার বাধা। স্যার, বাড়ি যখন ছিল আশেপাশে, কেউ না কেউ তো বাড়ির লোককে চিনত। নাম ধরে খোঁজ করলে হয় না, যদি কিছু জানা যায়? বাহ, আপনার মাথা তো বেশ চলছে। চলুন দেখি, একটু খোঁজ করা যাক। প্রায় আধ ঘন্টা অবধি এদিক ওদিক জিজ্ঞেস করে এক পড়শির কাছ থেকে বেশ কিছু মূল্যবান তথ্য পাওয়া গেল। জানা গেল ওই বাড়িতে একজন বিধবা বয়স্ক মহিলা আর তার ভাইপো থাকত। ভাইপোর ডাকনাম ছিল বুবাই, ভালো নাম কেউ জানে না। বছর 2 আগে ওই বাড়ি ভেঙে পাথরের দোকানের কাজ শুরু হয়। বয়স্কা ভদ্রমহিলা হার্ট অ্যাটাক করে মারা যান। তারপর থেকে বুবাইয়ের কোনো খোঁজ নেই। দোকানের কাছের চওড়া গেটে সিকিউরিটি গার্ড বসানো। দোকানের ভিতরটা একদম ঝাঁ চকচকে। দোকানে কাস্টমারের বেশ ভিড়।
সব মিলিয়ে ব্যবসা রমরমা। দোকানে ঢুকে সামনের কাউন্টারে বসে থাকা এক কর্মচারীকে জিজ্ঞেস করে জানা গেল দিগম্বর চৌধুরী দোকান থেকে বেরিয়ে গেছেন একটু আগে। বৃহস্পতিবার করে উনি নিজের বাড়িতে সন্ধ্যাবেলায় লক্ষ্মী পুজো করেন, তাই ওই দিনটা দোকানে আসেন না। একটু হতাশ হয়ে বিক্রম আর আশুতোষ জিপে উঠল। ফেরার পথে জিপ দিগম্বরবাবুর বাড়ির রাস্তা ধরেই আসবে। বিক্রম ড্রাইভারকে দিগম্বরবাবুর বাড়ি ঘুরে যেতে নির্দেশ দিল। পুলিশের জিপ যখন দিগম্বরবাবুর বাড়ির সামনে এসে পৌঁছলো তখন বিকেল গড়িয়ে গেছে প্রায়। বেশ শীত শীত ভাব রয়েছে। আশুতোষবাবু নিজের মাফলা জড়িয়ে নিচু গলায় বললেন, স্যার, জায়গাটা একটু বেশি নিরিবিলি না? কেমন একটা ফাঁকা ফাঁকা ভাব। বিক্রম কথার প্রত্যুত্তর না দিয়ে ফটক খুলে ঢুকে থামওয়ালা বারান্দা পেরিয়ে বাড়ির সদর দরজায় উপস্থিত হলো। কলিং বেল বাজাতে সেই প্রৌঢ় পরিচারক দরজা খুলল। বেশ কিছুক্ষণ বসে থেকে অপেক্ষা করার পর ডাক পড়ল ওদের। সেই পরিচারক ওদের নিয়ে এলো দোতলার একটা ঘরে, সম্ভবত অফিস ঘর। দিগম্বরবাবু মৃদু হেসে সামনে বসে থাকা ভদ্রলোককে নির্দেশ করে বললেন, আরে আসুন আসুন, বসুন। এই আপনাদের সাথে এনার পরিচয় করিয়ে দিই। ইনি হলেন প্রবীর মিত্র, লেট বিষ্ণুচরণ মিত্রর ভাইপো। উনি বর্তমানে এই বিষ্ণুচরণ বাবুর বাড়ির মালিক। বিষ্ণুচরণ বাবুই প্রবীর বাবুকে উইল করে দিয়ে গেছেন। এই বিহারের ব্যবসা ফাটকা ছোঁয়াতে অনেক টাকা হারিয়েছে। বিষ্ণুচরণ মরে যেতে ওর সাপে বর হয়েছে। এখন ওই বাড়ি বেচে দেনার টাকা চোকাবে। আমার সাথে রফা হয়েছিল এক দামে, কিন্তু গিয়ে দেখি সেই দাম দেবার কোনো মানেই হয় না। বাড়ির পজিশন অনুযায়ী যথেষ্ট বেশি বলে ফেলেছি। ওর থেকে বেশি দেওয়া তো আমার পক্ষে সম্ভবই নয়। আপনি ওই বাড়ি কিনে কি করবেন? আগে ওই জুয়েলারির দোকান খুলবো। 3 তলা যা চকচকে দোকান। সোনা রূপো ডায়মন্ড সব থাকবে, বুঝলেন মশাই? এই এলাকার সব থেকে বড় জুয়েলারির দোকান করবো ওটা। হ্যাঁ মিস্টার চৌধুরী, আমার আপনার কাছে আসার উদ্দেশ্য হলো একজনের ব্যাপারে কিছু তথ্য নেওয়া। আশা করি আপনি সেই বাড়ির লোকজনের ব্যাপারে কিছু জানবেন যাদের বাড়ি ভেঙে আপনার গ্রহরত্নের দোকান হয়েছে। আচ্ছা, যখন ওই বাড়িতে এক পিসি আর তার ভাইপো থাকতো, তো ওই ছোকটার বাবা আমার পূর্ব পরিচিত, এই তারাপদ মিত্র। বেশ নাম করা হোমিওপ্যাথি ডাক্তার, বুঝলেন কি? তা এখন তো বয়স হয়ে গেছে। এই কী কারণে ওই ছোকরার বাপের সাথে বনাবনি হয়নি, তাই ওই বাড়ি থেকে বেরিয়ে পিসির কাছেই থাকতো। তাই ওই শুনেছিলাম পিসির বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পরই নাকি বর মারা যায়। ছেলে পুলে নেই, তাই ভাইপোকে খুব ভালোবাসতো। বাড়ির লোকেশনটাও ছিল বেশ লোভনীয়। প্রথমে ওরা বিক্রির জন্য রাজি ছিল না, এই পরে দিনেশ ওদের রাজি করায়। তারপর একদিন শুনলাম ভদ্র মহিলা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমিও অত কিছুর খোঁজ খবর রাখতাম না, শুধু দিনেশকে টাকা দিয়েই খালাস ছিলাম, ব্যাস। ওই সব হ্যান্ডেল করতো আর কি। শুনেছি নাকি পিসি মারা যাওয়ার পর ভাইপোকে দিনেশ তেমন টাকা পয়সা দেয়নি, মানে যার অফা হয়েছিল তার থেকে অনেক কম টাকা দিয়ে সেটেল করে নিয়েছিল। আমি যা দেবার দিনেশকেই দিয়ে দিয়েছিলাম। মাঝখান থেকে ও অনেকটা টাকা নিজের পকেটে পুড়ে নিয়েছিল। তা আমি আর কি করব বলুন? সে যাকে যে যা পেরেছে করেছে। তবে তারপর থেকে ছোকটার খবর আর কেউ জানে না। তারাপদবাবুর ঠিকানা আছে আপনার কাছে? দাঁড়ান দেখছি। এই বলে পাশে থাকা ড্রয়ার খুলে এদিক সেদিক ঘেটে একটা কাগজ বের করে বিক্রমের হাতে দিলেন। বিক্রম ফোনে ছবি তুলে ধন্যবাদ জানিয়ে সেটা ফেরত দিয়ে দিল। দিগম্বরবাবুর বাড়ি থেকে বেরোনোর সময় বিক্রম দেখতে পেল পুজোর এলাহি আয়োজন। পুজোর ভোগের আয়োজন চলছে। বেশ কয়েকজন ভক্ত ততক্ষণে চলে এসেছে। কেউ মণ্ডপের সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে প্রণাম করছে, কেউ বা ধূপকাঠি ঘুরিয়ে উলুধ্বনি করছে। বেরিয়ে এসে আশুতোষবাবু একটু সন্দেহজনকভাবে বিক্রমকে প্রশ্ন করল, আচ্ছা স্যার, আপনার প্রবীর বাবুকে কেমন একটা সন্দেহজনক মনে হলো না? শুধু প্রবীরবাবু কেন, দিগম্বরবাবুও কম সন্দেহজনক নন। তবে একটা ব্যাপারে বেশ খটকা লাগলো। কি স্যার? প্রবীরবাবুর চোখ দুটো দেখেছেন কি? আশুতোষবাবু একটু আমতা আমতা করে না বললেন। চোখের মণি দুটো বেশ অস্বাভাবিক।
আমার মনে হয় উনি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন। হালকা নীলচে একটা আভা আছে চোখের মণিতে। আরেকটা জিনিস তো আরও বেশি সন্দেহজনক। ওনার নাম প্রবীর মিত্র, অর্থাৎ ছোট করলে হয় মিস্টার পি মিত্র। কিছু মনে পড়লো আশুতোষবাবু? লেন্সের মালিকের নামের সাথে তো মিলে যাচ্ছে স্যার। তার মানে কি স্যার এই খুনি? মোটেই তো এনারকম নয়। দেনার টাকা শোধ করতে বিষ্ণুচরণকে খুন করতেই পারেন। আর দীনেশবাবুর সাথে শত্রুতা থাকাটাও খুব অস্বাভাবিক নয়। আচ্ছা স্যার, আপনি দিগম্বর বাবুকে সন্দেহ করছেন কি? ওনার মতো ঠান্ডা মাথার ধূর্ত ব্যবসায়ী খুব কম আছে, তাই ওনার অসাধ্য কাজ কিছু নেই। উনিও সন্দেহের আওতাতেই আছেন। তবে এই ডাক্তারবাবু মানে তারাপদ মিত্রের কাছ থেকে ওর ছেলে আর ছেলের পিসির ব্যাপারে সম্পূর্ণ তথ্য নিতে হবে। তাহলে স্যার আজকের দিনে কে খুন হতে পারে কিছুই তো বোঝা গেল না। আর সন্ধে তো প্রায় হয়েই এলো, তেমন কোনো খবরও তো আসেনি। না এলেই ভালো। তবে আমার মন বলছে খুনি সিকোয়েন্স ব্রেক করবে না। সজাগ থাকবেন আজ ফোনে, দরকার হতে পারে আপনাকে। কেসটার ক্লাইম্যাক্স আসতে চলেছে আশুতোষবাবু। রাত প্রায় 10টা। ডিনার সেরে বিক্রম হাত মুখ ধুয়ে বিছানায় সবে বসেছে। বিছানায় রাখা মোবাইলটা ভাইব্রেট করতে বিক্রম দেখল ফোন স্ক্রিনে দারোগাবাবু মিস্টার প্রতাপ নিয়োগীর নাম। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। বিক্রম, এগুলো কি হচ্ছে? আজ রাতে আবার একটা খুন হয়েছে, একই প্যাটার্ন। থানা থেকে আমাকে ফোন করেছিল, তোমার ফোন নাকি রিচেবল ছিল না। এই নিয়ে 3 নম্বর খুন। তোমরা কি করছো? একটার পর একটা খুন হয়ে যাচ্ছে। স্যার, আজকের খুনটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু ভিকটিমকে শুনলাম নাকি কে এক জ্যোতিষী, দিগম্বর চৌধুরী। বিক্রম এবার একদম বাকরুদ্ধ। কিছুক্ষণ কোনো উত্তর দিতে পারল না। সদ্য সন্ধ্যাবেলা লোকটার সাথে কথা বলে এসেছে। সত্যি 3-3টে খুন নাকের ডগা হয়ে গেল, এখনও পুলিশ কিছু করে উঠতে পারল না। যে করেই হোক আর কোনো খুন হতে দেওয়া যাবে না। বিক্রমের চল শক্ত হলো। আশুতোষবাবুকে ফোন করে খবরটা দিয়ে রেডি হতে বলে নিজের চটজলদি বেরিয়ে পড়ল বাইক নিয়ে। গঙ্গার বুকে তখন কুয়াশার ভারী চাদর। সেই প্রাচীন জমিদার বাড়ির হাড় কাঁপানো নিস্তব্ধতা ভেঙে যখন বিক্রম আর আশুতোষবাবু ভেতরে ঢুকল, তখন রাত বাড়ার সঙ্গে সঙ্গে রহস্যের অন্ধকারও যেন আরও গাঢ় হয়েছে। জ্যোতিষী দিগম্বর চৌধুরীর অফিস ঘরের ভারী কাঠের দরজাটা ঠেলতেই নাকে এলো রক্তের লবণাক্ত ঘ্রাণ। ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক নেই। উন্মুক্ত বুকের ওপর খনিতার ধারালো অস্ত্রের আঁচড় দিয়ে গেছে অত্যন্ত নির্মমভাবে। সেই পৈশাচিক জ্যামিতিক নকশা, একটি বৃত্ত। দীনেশ মণ্ডলের বুকে সোজা ত্রিভুজ আর বিষ্ণুচরণ বাবুর বুকে উল্টো ত্রিভুজের পর এই বৃত্ত যেন অর্ধনারীশ্বরের পূর্ণতা পাওয়ার ইঙ্গিত। রক্তের সরু আলপনা পাথরের মেঝেতে জমে কালচে হয়ে গেছে। হাঁটু গেড়ে বসে বিক্রম ওনার বাঁ হাতটা তুলল। সেই একইভাবে বন্ধ ঘড়িতে সময় বলছে 9:28। চাবিটি টিপতেই সেকেন্ডের কাঁটা আবার জীবন্ত হয়ে উঠল। জানলার খড়খড়ি ভেদ করে গঙ্গার ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছিল। বিক্রম সেই অর্ধনারীশ্বর চিহ্নের দিকে তাকিয়ে রইল। 3টে খুনের পরেও খুনির খুনের লালসা কমেনি। পরবর্তী খুনের তারিখটা বন্ধ করিতে নির্দেশ করে গেছে। কিছু একটা আনমনে চিন্তা করে বিক্রম উঠে এলো পুজো মণ্ডপে, যেখানে একমাত্র দিগম্বর বাবুই পুজোর জন্য উঠতে পারেন, আর কারোর বেদিতে ওঠার অনুমতি নেই। মোবাইলের টর্চ আলো ফেরে খুব সন্তর্পণে লক্ষ্য করল বেদিটা ভিজে। মনে পড়ল ভক্তরা এখানে গঙ্গাজল ছিটিয়ে ধূপ জ্বালাচ্ছিল। বেদির উপর উঠে জ্যোতিষীমশাই যতক্ষণ পুজো করেছেন ততক্ষণই এই বিষ মেশানো গঙ্গাজল ওনার পায়ে লেগেছে। ধীরে ধীরে শরীরে বিষ ছড়িয়ে পড়েছে পায়ের চামড়া ভেদ করে। থানায় ফোন করে বিক্রম তৎক্ষণাৎ প্রবীর মিত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসতে নির্দেশ দিল। ফোন রাখার পর ফোনে তোলা ফটো থেকে তারাপদ মিত্রের ঠিকানাটা বের করল। গুগল ম্যাপে ঠিকানাটা সেট করে আশুতোষবাবুকে ফোনটা হাতে নিয়ে বাইক স্টার্ট করল। কুয়াশার ভারী চাদর সরিয়ে বিক্রম যখন তারাপদ মিত্রের বাড়ি দোরগোড়ায় পৌঁছল, তখন রাত আর রহস্য 2 চরমে। হাতে মাত্র একটা দিন। বিক্রমকে পরবর্তী ভিকটিমকে আইডেন্টিফাই করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তার সূত্র ধরেই খনি অবধি পৌঁছতে হবে। বিক্রমের কড়া নাড়া শব্দে নিস্তব্ধতা কাচের মতো চুরমার হয়ে গেল। কয়েকবার কড়া নাড়া পরে ভেতর থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর। কে কে এত রাতে? ব্যারাকপুর থানা থেকে আসছি, দরজাটা খুলুন। দরজা খুলতেই দেখা গেল এক রিজু বৃদ্ধকে। চোখের দৃষ্টিতে প্রখর জেদ, পরনে সাদা ধুতি আর ফতুয়া, গায়ে চাদর। ইনি তারাপদ মিত্র। তারাপদবাবু সন্দেহের সাথে প্রশ্ন করলেন, এত রাতে পুলিশ কেন? ভিতরে এসে কথা বলতে পারি? ভদ্রলোক বিক্রম আর আশুতোষবাবুকে একতলার একটা ঘরে বসালেন। একটা চৌকিতে বসে বিক্রম বলল,
আপনি শুনেছেন কিনা জানি না, এই এলাকায় একই প্যাটার্নে দুটো খুন হয়েছে। তার ওপর আজ রাতে তৃতীয় খুনটা হয়েছে, যাকে আপনি বোধহয় চেনেন। আমি আপনার ছেলে বুবাইয়ের ব্যাপারে কিছু জানতে চাই। বুবাই, ও নামে কেউ এ বাড়িতে নেই। অনেক বছর আগেই আমি ওকে ত্যায্য করেছি। ওর কথা আলোচনার কোনো ইচ্ছাও আমার নেই। কেন, খুনের সাথে ওর কিসের সম্পর্ক? সম্পর্ক আছে তারাপদবাবু। দ্বিতীয় খুনের পাশে একটা কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায়, যা সম্ভবত আপনার ছেলের। দিগম্বর চৌধুরীকে তো আপনি চিনতেন। আজ রাতে তাকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। দিগম্বর মারা গেছে? ও তো আমার বন্ধু স্থানীয় ছিল, যদিও বয়সে ছোট ছিল। ও আমার পেশেন্ট ছিল এক সময়। বুবাইয়ের ভালো নামটা জানতে পারি? পিনাকি। বুবাই ওরফে পিনাকি কেন বাড়ি ছেড়েছিল ডাক্তারবাবু? ও ছেলে হয়ে জন্মালেও ওর মতিগতি ছিল মেয়েদের মতো। সারাদিন নাচ আর সাজগোজ নিয়ে পড়ে থাকতো। ডাক্তার হিসাবে আমি এসব বিকৃতি মেনে নিতে পারিনি। অনেক শাসন করেছি, নাচ গান সব বন্ধ করে দিয়েছিলাম। ভেবেছিলাম ঠিক হবে, কিন্তু ওর জেদ ছিল পাহাড়ের মতো। শেষে ও ঠিক করলো যে ও লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হবে। আমার বংশে ওসব অধর্ম আমি চলতে দেব না বলেছিলাম। হয় ও নিজের জেদ ছাড়বে, নয়তো বাড়ি। ও বাড়িটাই ছাড়লো। বুবাই বাড়ি ছেড়ে ওর পিসির কাছে গিয়েছিল তো? আমি খবর পেয়েছি আপনার বোন মারা গিয়েছে। হ্যাঁ, আমার ছোট বোন মালতী। ও বুবাইকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতো। ও নিজে পালিয়ে বিয়ে করেছিল বলে অনেক বছর আমি ওর মুখ দেখিনি। কিন্তু বুবাই বাড়ি ছাড়ার পর ওর কাছেই আশ্রয় পেয়েছিল। গত বছর বুবাই একদিন আমায় ফোন করেছিল। কান্নায় ভেঙে পড়ে বলল ওর পিসি আর নেই। খুব কষ্ট পেয়ে মারা গেছে মালতী। আপনি কি দেখতে গিয়েছিলেন তাকে? গিয়েছিলাম। গিয়ে দেখলাম মালতী নিথর হয়ে পড়ে আছে, আর ওর মাথার কাছে বসে বুবাই পাথর হয়ে তাকিয়ে আছে। ওর চেহারাটা এমন বদলে গিয়েছিল যে আমি চিনতে পারিনি। মালতীর হার্ট অ্যাটাক হয়েছিল ঠিকই, কিন্তু বুবাই বারবার কাঁদতে কাঁদতে বলছিল ওর পিসিকে নাকি প্রমোটাররা ভয় দেখিয়ে মেরে ফেলেছে। সেই বাড়িটা নাকি এক প্রমোটার জোর করে লিখিয়ে নিয়েছিল। আইনি লড়াইয়েও নাকি ওরা হেরে গেছিল। মালতী মারা যাবার পর বুবাইকে ওই বাড়ি থেকে রাস্তায় বের করে দেওয়া হয়েছিল অর্ধেক দাম দিয়ে। অনেক পরে জানতে পারি ওই বাড়িটা দিগম্বরই কিনেছে। তারপর থেকে আমি দিগম্বরের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিই। সেই সময় দেখলাম বুবাই সম্পূর্ণ বদলে গেছে। ভীষণ চুপচাপ, আর দৃষ্টিটা অন্যরকম। ও হয়তো সেই সময় আমার সহানুভূতি চেয়েছিল, কিন্তু আমি এক কথায় চলা মানুষ, কারোর কোনো ক্ষতি করিনি, আর কারোর সাথে আপোষও করিনি। আমি সেদিনও ওর সাথে কোনো কথা বলিনি, জানতেও চাইনি ওর ভবিষ্যৎ সম্পর্কে। আপনার ছেলের কি চোখের কোনো সমস্যা ছিল? হ্যাঁ, সেটার জন্য
আমি দায়ী। ওর যখন 3-4 বছর বয়স, একদিন চেম্বার থেকে এসে দেখি বুবাই ওর মায়ের এই সাজের জিনিসপত্র নিয়ে আয়নার সামনে বসে সাজছে। মাথা গরম হয়ে গিয়ে ওকে রাগের মাথায় চড় মেরে বসি। বেকায়দা আমার আংটিটা সজোরে ওর ডান চোখে লাগে, ফলে ওর চোখটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক চিকিৎসা করিয়েও ঠিক হয়নি। দৃষ্টিশক্তি ছিল না বললেই চলে। একটু বড় হলে ওকে ওর চোখ নিয়ে সবাই খ্যাপাতো। আমার খুব খারাপ লাগতো, কিন্তু পরক্ষণেই যখন দেখতাম ও আবার মেয়েদের মতো সাজতে শুরু করেছে, তখন নিজেকে স্থির রাখতে পারতাম না। এই ধরনের কাজ করাটা আপনার ঠিক হয়নি। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের পছন্দ আলাদা, সেটাকে সবার সম্মান জানানো উচিত। আচ্ছা, ওর কোনো ছবি আছে আপনার কাছে? আমি ওর কোনো ছবি রাখিনি, সব জ্বালিয়ে দিয়েছি। ঠিক এই সময় ঘরের ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা ধীর পায়ে এগিয়ে এলেন। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে আঁচলের তলা থেকে একটা ছোট পাসপোর্ট সাইজের ছবি বিক্রমের দিকে বাড়িয়ে দিলেন। ওর বাবা সব ছবি পুড়িয়ে ফেললো, আমি এটা রেখে দিয়েছিলাম যত্ন করে। মায়ের মন যে কখনো তার সন্তানকে দূরে রাখতে পারে না। জানি না ও কি করছে, কোথায় আছে। মনটা খুব অস্থির হয়ে ওঠে যখনই ওর কথা ভাবি। বিক্রম টর্চের আলো ফেলল ছবিটার ওপর। ছবিতে দেখা যাচ্ছে লম্বা চুলের এক ফর্সা কিশোর, যার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত মায়া আর অভিমান মাখানো। বিক্রম ভালো করে ছবিটার দিকে তাকিয়ে থাকল। পুরনো ছবি কিছুটা অস্পষ্ট হয়ে গেছে। বেশ কিছুক্ষণ নিরীক্ষণ করার পর বিক্রম শিউরে উঠল। ওর শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল, কিন্তু ও কোনো কথা বলল না। নিজের মোবাইলে ছবিটা তুলে নিয়ে ছবিটা ফেরত দিয়ে শুধু বলল, ছবিটার জন্য ধন্যবাদ মাসিমা। আপনারা একটু সাবধানে থাকবেন, সময়টা ভালো নয়। আর দিন দুয়েক আমাদের থানা থেকে 2জন পুলিশ মোতায়েন থাকবে গার্ডের জন্য। বাড়ি থেকে এই 2 দিন বেরোবেন না, অনুরোধ করলাম। কেন বলুন তো? আমাদের গার্ডের কিসের দরকার? সব কিছু এখন বলতে পারবো না। আরেকটা কথা, বুবাইয়ের ডান হাতে কবজির কাছে কি কোনো দাগ ছিল? হ্যাঁ ছিল, ওটা ওর জন্মদাগ। ধন্যবাদ। আমাদের সাথে একটু সহায়তা করুন সামনে 2 দিন। নমস্কার। বিক্রম আশুতোষবাবুকে বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ঢুকল না, বরং বাইক নিয়ে চলে এলো ব্যারাকপুর এলাকার কোনো এক অজ্ঞাত বাড়িতে। কিন্তু যখন এত কষ্ট করে এখানে এসেছে, খালি হাতে ফিরতে চায় না বিক্রম। মোবাইলের টর্চ জ্বালিয়ে আশপাশ খুঁজে একটা আদলা ইট জোগাড় করলো। সেটা দিয়ে মরচে পড়া তালায় 2-3 বার সজোরে আঘাত করায় সেটা ভেঙে গেল। আশেপাশে তেমন কোনো বাড়ি নেই, জায়গাটা বস্তি এলাকা থেকে দূরে, তাই তালা ভাঙার আওয়াজ মানুষের কর্ণগোচর হওয়া মুশকিল। ভিতরে ঢুকে মোবাইলের টর্চের আলোয় বিক্রম দেখল ঢুকেই একটা রান্নাঘর, একটা স্টোভ, মিট শেলফ, কিছু বাসন। তার উল্টো দিকে একটা ঘর, সেটার দরজা ভেজানো। ঠেলা দিয়ে দেখা গেল অগোছালো খাট, একটা পুরনো আলমারি, আয়না আর প্রসাধন সামগ্রী। আর কিছুক্ষণ সার্চ করে উল্লেখযোগ্য কিছু পাওয়া গেল না। বিক্রম বেরিয়ে এলো বাড়ি থেকে, তবে ডায়েরিটা সাথে নিয়ে এলো। রাত প্রায় শেষ, তখন বাজে প্রায় 3:30। পরদিন সকাল 9:30 নাগাদ যখন তারাপদবাবুর বাড়ির সামনে বিক্রম উপস্থিত হলো, অলরেডি 2জন কনস্টেবল পাহারারত। সারাদিন অনেকবার বিক্রম যাতায়াত করেছে, ফোন করে কনস্টেবলদের কাছ থেকে খোঁজ নিয়েছে, কোনো অস্বাভাবিকতা নেই। বাড়ির রোয়াকে বসে ক্ষীণ ল্যাম্পপোস্টের আলোতে ডায়েরিটা আবার খুলল বিক্রম। বেশিরভাগ পাতাতেই খরচের হিসেব, কিছু ফোন নাম্বার আর কিছু দেবদেবীর পেন্সিল স্কেচ, যার মধ্যে শিব আর পার্বতীর ছবি সব থেকে বেশি। পাতা উল্টোতে উল্টোতে হঠাৎ বিক্রমের এক জায়গাতে চোখ আটকে গেল। বাম দিকের পাতাতে অর্ধনারীশ চিহ্ন আঁকা, একটা বড় ঊর্ধ্বমুখী ত্রিভুজ, তার মধ্যে একটা নিম্নমুখী ত্রিভুজ, আর তার মধ্যস্থলে একটি বৃত্ত। ঠিক তার পাশে ডান দিকের পাতাতে একটি কবিতা লেখা, আর নিচে তারিখ দেওয়া 26শে পৌষ, মানে গত পরশু, দিগম্বর বাবুর খুন হওয়ার দিন। বিক্রম ভীষণ মনোযোগ দিয়ে কবিতাটা পড়ল। বিষের বলয়ে একলা আমি, কে আপনার পর, জীবন আমায় ত্যাগ করেছে, নেই তো আমার ঘর। স্রোত যেথায় আছড়ে পড়ে কালা কালির পায়ে, চতুর পাপী স্তব্ধ হবে, মুক্ত হবে দায়।
হিসাব সবার মিথ্যে যে আজ, মুক্ত তুমি দক্ষ, সতীর বিষে দগ্ধ হবে অর্ধনারীর বক্ষ। আশুতোষবাবু নিজের বাড়ি থেকে আনা ফ্লাস্ক থেকে 2 কাপ চা ঢেলে একটা বিক্রমকে দিয়ে চায়ে চুমুক দিয়ে বললেন, স্যার, আমার মনে হয় প্রবীর মিত্রই খুনি। ওকে থানায় আটক করলে আজ আর খুন হবে না। এমনিতে লোকটা স্বীকার করে নিজেও খুনগুলো করেছে, কিন্তু লকআপে দুঘা দিলেই মনে হয় সব স্বীকার করে নেবে। স্রোত যেথায় আছড়ে পড়ে, স্রোত যেথায় আছড়ে পড়ে, কালাকালির পায়ে। এটা কি স্যার? কি সব কবিতা বলছেন? আচ্ছা আশুতোষবাবু, স্রোত যেথায় আছড়ে পড়ে বলতে কি বোঝেন? স্রোত বলতে জলের স্রোত, আর এই অঞ্চলে জল মানে পুকুর অথবা নদী। কিন্তু পুকুরে তো স্রোত থাকবে না, তার মানে নদীর কথা বলা হচ্ছে। আর এই অঞ্চলে নদী বলতে একটা নদীই বোঝায়, গঙ্গা। আশুতোষবাবুর মাথার ওপর দিয়ে যাচ্ছে, তাই উনি নিজের চায়ে মনোযোগ দিলেন। কালাকালির পায়ে বলতে কি বলছে বুঝতে পারছেন? স্যার, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বুঝলে আমাকে একটু প্লিজ বুঝিয়ে দেবেন। কিসের ডায়েরি, কিসের কবিতা, আমি কিছুই তো জানি না। কালাকালি, কালাকালি, কাল ও কালী মানে মানে শিব পার্বতী, তার মানে অর্ধনারীশ্বর। আচ্ছা, চতুর্পাপী স্তব্ধ হবে বলতে কি বোঝানো হচ্ছে? চতুর্পাপী, চতুর্পাপী। একদিকে চতুর শব্দের অর্থ চালাক, আর অন্যদিকে চার। আমার মন বলছে চতুর বলতে এখানে চার, যেহেতু এর আগে 3টে খুন হয়ে গিয়েছে, আর এই খুনটা 4 নম্বর খুন হতে চলেছে, তাই চতুর মানে 4 নম্বর। আর সে আজ স্তব্ধ হবে। মিলে যাচ্ছে আশুতোষবাবু। রাজা দক্ষ আর সতীর গল্প শুনেছেন কি? আশুতোষবাবু চায়ের কাপটা ফেলে উত্তর দিলেন, হ্যাঁ, দক্ষ রাজার কন্যা ছিলেন সতী। ওনার অমতে সতী শিবকে বিবাহ করেন। রাজা দক্ষর রাজদরবারে এক যজ্ঞর আয়োজন করা হলে উনি নিজের মেয়ে সতী এবং জামাতা শিবকে আমন্ত্রণ জানাননি। তারপর জোর করে শিবের অমতে সতী বাপের বাড়ি গিয়ে সকলের সামনে শিবের অপমান শুনে ক্ষোভে নিজেকে আত্মহুতি দেন। আর তারপর সতীর মৃতদেহ নিয়ে শিবের তাণ্ডব শুরু হয়। বাহ, তার মানে রাজা দক্ষকে আপনার পিতা হিসেবে কেমন মনে হয়? একদমই অযোগ্য। পিতার কর্তব্য সন্তানকে রক্ষা করা, তার ভালো মন্দ দেখা। এরকম একজন পিতা কখনোই সন্তানের চোখে ভালো হতে পারে না। তার মানে এই দুটো লাইনের মানে কি দাঁড়ালো? হিসেব সবার মিথ্যে যে আজ, মুক্ত তুমি দক্ষ, সতীর বিষে দগ্ধ হবে অর্ধনারীর বক্ষ। আমরা তখন ভাবছি যে খুনি তারাপদবাবুকে টার্গেট করেছে। যদি সোজা কথা বলি, বুবাই যদি সবকটা খুন করে থাকে, তাহলে তার শেষ টার্গেট হতে পারে তার বাবা, যার কাছ থেকে সে জীবনে সব থেকে বেশি দুঃখ পেয়েছে, যার জন্য সে নিজের অঙ্গ হারিয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। এখানে তারাপদবাবু যদি দক্ষ হন, তবে সতীটাকে। তার মানে সতী হলো বুবাইয়ের স্ত্রী রূপ? অ্যাবসলিউটলি কারেক্ট। সে ছোট থেকে মেয়ে সুলভ আচরণ করত। ছেলে হয়ে জন্মালেও তার চেতনা ছিল একজন নারীর। শেষ দুটো লাইনের মানে তাহলে দাঁড়াচ্ছে দক্ষ, অর্থাৎ তারাপদবাবু মুক্ত, মানে তিনি বিপদমুক্ত। অর্থাৎ আমরা এতক্ষণ যা ভাবছি তারাপদবাবুর টার্গেট, সেই হিসেবটা সম্পূর্ণ ভুল। এই জন্যই বলা হয়েছে হিসেব সবার মিথ্যে যে আজ, মুক্ত তুমি দক্ষ। খুনি জানে যে আমরা বুঝেছি তারাপদবাবু নেক্সট টার্গেট হবেন। ব্রিলিয়ান্ট, অসাধারণ অনুধাবন শক্তি খুনির। আচ্ছা, সতীর বিষে মানে যে বিষ সতী ব্যবহার করেছে আগের খুনগুলো করার জন্য, আর দগ্ধ হবে অর্ধনারীর বক্ষ, এই কথার মানে দাঁড়ায় সেই বিষেই অর্ধনারী পূর্বে। এখানে অর্ধনারী হলো বুবাই নিজেই। ও মাই গড! আশুতোষবাবু, টার্গেট কখনোই তারাপদবাবু নয়, টার্গেট বুবাই নিজে। মানে স্যার, ও নিজেই নিজেকে মারবে? মানে আত্মহত্যা? কিন্তু কোথায় যাবেন স্যার? কি করে জানবেন কোথায় আত্মহত্যা করবে?
বিক্রম তৎক্ষণাৎ উঠে পড়ে সোজা দরজা খুলে ঢুকলো তারাপদবাবুর বাড়ির ভেতরে। ওনারা শুয়ে পড়েছেন। বিক্রম আলতো স্বরে ওনার স্ত্রীকে ডাকলো। মাসিমা ঘুমিয়ে পড়েছেন? একটু দরকার ছিল। ঘুম কি আর আসে বাবা, দাঁড়াও আমি উঠে আসছি। মাসিমা, আপনি এই অঞ্চলে এমন কোনো মন্দির আছে জানেন যেখানে শিব আর পার্বতীর পুজো একসাথে করা হয়? বুবাই যখন খুব দুঃখ পেত, ও কারোর সামনে কাঁদত না, এমনকি আমার সামনেও না। ও বাড়ি থেকে বেরিয়ে যেত। কিছু দূর গেলেই গঙ্গার ঘাট, সেখানেই হরপার্বতীর একটা মন্দির আছে। সেখানে গিয়ে চুপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কতবার আমি ওকে ওখান থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি। ঘাটের কোনো নাম আছে কি? এখানে সবাই হরপার্বতী ঘাট নামেই চেনে। বিক্রম আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আশুতোষবাবুকে পেছনে বসিয়ে বাইক স্টার্ট দিল। কুয়াশার ভারী চাদর চিরে রয়্যাল এনফিল্ডের গর্জন তখন গঙ্গার পাড় ঘেঁষে নির্জন রাস্তাটাকে কাঁপিয়ে তুলছে। হাড় কাঁপানো শীত, তার উপর গঙ্গার হিমেল বাতাসের ঝাপটা। বিক্রমের মনে হচ্ছিল সময় চাকা যেন আজর বিপরীতে করছে। বিক্রমের দুচোখ রাস্তার উপর স্থির, কিন্তু মনের মধ্যে হাজারটা দৃশ্য একটার পর একটা ধাক্কা খাচ্ছে। রাজা, দক্ষ, সতী, যজ্ঞের আগুন আর সেই অভিশপ্ত অর্ধনারীশ্বর যন্ত্র। ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু দূরে কোথাও একটা কুকুর একটানা আর্তনাদ করে চলেছে। বাইকটা ঘাটের মুখে আসতেই বিক্রম বাইক থামালো। সামনে সেই আদিম জীর্ণ হরপার্বতী মন্দির। মন্দিরের গায়ে শ্যাওলা ধরা ইটের পাঁচর যেন ইতিহাসের দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়ে আছে। গঙ্গার ঢেউগুলো সজোরে ঘাটে সিঁড়িতে আছড়ে পড়ছে, আর সেই শব্দটা এই গভীর রাতে এক অদ্ভুত গাছির শিরে শোনাচ্ছে। মন্দিরের শিখরে থাকা ত্রিশূলটা কুয়াশার আবছায় আকাশ বিদীর্ণ করার অপেক্ষায় স্থির। আশুতোষবাবুর গলার স্বরে আতঙ্ক স্পষ্ট। স্যার, জায়গাটা বড় বেশি থমথমে। এখানে কি সত্যি কেউ আছে? আপনি কি নিশ্চিত? আছে আশুতোষবাবু। সতী আজ তাঁর যজ্ঞ শেষ করতে এসেছে। সাবধানে পা ফেলুন, আমাদের সময় খুব কম। মন্দিরের প্রবেশদ্বারটা কাঠে, তার ওপরটা খোদাই করা অর্ধনারীশ্বরের নকশা দিয়ে। একটা দিক আধ খোলা। মন্দিরের গর্ভগৃহে প্রদীপের কম্পিত আলোয় পেছন ফিরে হেলান দিয়ে বসে আছে এক নারী, পরনে দামি সিল্কের শাড়ি। অযত্নে ছড়িয়ে থাকা চুলগুলো পিঠের ওপর গড়িয়ে মেঝের ধুলোয় ছুঁয়েছে। হতবাক চোখে সেই নারীর মুখ দেখতে দেখতে আশুতোষবাবু বললেন, স্যার, এটা কে? আরে, এ তো পাপড়ি, বিষ্ণুচরণ বাবুর রান্নার মহিলা। বিক্রমের দৃষ্টি আটকে গেল পাপড়ির বাম কবজিতে। সে সস্তা হাতঘড়িটা সেকেন্ডের কাঁটা এখন নিথর। ঘড়ির কাঁটা দুটো একসঙ্গে মিলে গিয়ে ঠিক 00 ঘর নির্দেশ করছে। ডিজিটাল নয়, অ্যানালগ ঘড়ির 12টার ঘরটা আজ যেন এক পরম শূন্যতার ইঙ্গিত দিচ্ছে। বিক্রম ঘড়ির চাবিটা হালকা টিপল। না, এবার আর ঘড়ি চলল না। ঘড়িটা চিরকালের মতো স্তব্ধ হয়ে গেছে। স্যার, ও কি তবে? হ্যাঁ আশুতোষবাবু, ও আর নেই। বিশেষ শিশিটা খালি করার পর ওর ভেতরে থাকা বুবাই আর পাপড়ি দুজনেই আজ শান্ত। আপনি জানতেন কি বুবাই পাপড়ি? পাপড়ি তো একজন সাধারণ পরিচারিকা ছিল। সাধারণ ছিল না আশুতোষবাবু। সিসিটিভি ফুটেজে যখন এই রহস্যময়ী মহিলার ডান হাতে কালো দাগটা দেখেছিলাম, তখনই খটকা লেগেছিল। কারণ আমি বিষ্ণুচরণ বাবুর বাড়িতে ক্ষীণ আলোয় আঁচলের ফাঁক দিয়ে ওর ডান হাতে আবছা দাগটা লক্ষ্য করেছিলাম। পরে লেন্সের ব্যাপারটা নিয়ে যখন তদন্ত করতে শুরু করি, তখন আমার মনে পড়ে পাপড়ি বিষ্ণুচরণের বাড়িতেই কাঁদার ভঙ্গিতে ওর ডান চোখ চুল করছিল আর যথাসম্ভব ঢেকে রাখার চেষ্টা করছিল। একই জিনিস করতে দেখেছিলাম সিসিটিভি ফুটেজের মহিলাকেও দীনেশবাবুর সাথে কথা বলার সময়। সবশেষে তারাপদবাবুর বাড়িতে বুবাইয়ের ছোটবেলার ছবিটা যখন দেখলাম, তখন সেই কিশোরের চোখের মায়া আর মুখের আদল অবিকল পাপড়ির মতো মনে হলো। তাই তখন সন্দেহটা সুনিশ্চিত হলো। স্যার, ওকে তাহলে আগে ধরলেন না কেন? শুধু সন্দেহবশত আমরা কাউকে ধরতে পারি না আশুতোষবাবু। কাল রাতে আমি কনফার্ম হই বুবাই আর পাপড়ি একই দেহের ভিন্ন সত্তা। তাই সেই রাতেই আপনাকে বাড়ি ড্রপ করে আমি সোজা গেছিলাম পাপড়ির ঠিকানায়। আমি জানতাম যে ও সেখানে থাকবে না। সেখান থেকেই আমি এই ডায়েরিটা উদ্ধার করি। পাপড়ির নিথর কোলের ওপর পড়ে আছে একটা ভাঁজ করা কাগজ। বিক্রম খুব সাবধানে কাগজটা হাতে নিল। কলমের কালিতে নয়, যেন হৃদয়ে সবটুকু বিষাদ নিংড়ে লেখা সেই চিঠি।
শ্রীচরণেশু বাবা, আমি জানি যখন এই চিঠি তোমার হাতে পৌঁছাবে তখন তোমার অবাধ্য সন্তানটা সব শাসনের বাইরে চলে গেছে। তুমি আমাকে অসুস্থ বলতে, বিকৃত বলতে, কিন্তু বাবা, আমার শরীরের চেয়েও বড় অসুখ ছিল আমার এই মনে, যেখানে প্রতিটা দিন একটা মেয়ে গুমড়ে গুমড়ে মরেছে তোমার চাবুক আর তোমার অবজ্ঞার ভয়। তোমার চরের সেই আঘাত যা শৈশবে আমার একদিকের দৃষ্টি কেড়ে নিয়েছিল, তা আসলে আমার চোখ নয় বাবা। তোমার প্রতি আমার শেষ শ্রদ্ধাটাকে অন্ধ করে দিয়েছিল। এই সংসারে পিসি ছিল আমার একমাত্র আকাশ, আমার পরম আশ্রয়। তুমি যখন আমাকে ত্যায্য করলে, পিসি আমাকে আগলে ধরেছিল, কিন্তু সেই শান্তিতেও নজর দিল প্রমোটার আর গুন্ডার দল। পিসির সেই পুরনো ভিটেটা দখলের নেশায় দিনেশ যখন তার ভাড়াটে গুন্ডাদের পাঠালো, সেই রাতটা আমি কোনো দিনও ভুলব না। মাঝরাতে যখন ওরা ঘরে ঢুকে খাট, আলমারি, বাসনপত্র ছুঁড়ে ফেলছিল, ভেঙে সব তছনছ করে দিচ্ছিল, ভাড়াটে গুন্ডাদের অকথ্য গালিগালাজে পিসির চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত হয়ে গিয়েছিল। পায়ে ধরেও সেদিনকার ওই শয়তানগুলোকে থামানো যায়নি। ওরা আরো নারকীয় হয়ে উঠেছিল, বরং উচ্চস্বরে আমার নারী সুলভ স্বভাবের কুৎসিত মজা উড়াচ্ছিল ওরা। এইসব সহ্য করতে না পেরে আমার চোখের সামনে পিসি তার বুকে হাত দিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ে। চোখের সামনে পিসিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছি আমি। দিনেশ আমাদের ভিটেটা তো নিলই, সাথে আমাকে ঠকিয়ে সেই বাড়ির দাম বাবদ হাতে ধরিয়ে দিল সামান্য কিছু টাকা। সে ভেবেছিল আমাকে ভিখারি করে রাস্তায় নামিয়ে দিয়েছে, কিন্তু বাবা, দিনেশের দেওয়া সেই রক্ত মাখার টাকাকেই আমি আমার স্বপ্ন পূরণের সিঁড়ি বানালাম। সেই টাকা দিয়েই আমি নিজেকে তিলে তিলে বদলে ফেলেছি। বিগত একটা বছর যন্ত্রণাদায়ক অস্ত্রোপচার আর হরমোনের লড়াই সব সহ্য করেছি, সব। শুধুমাত্র একটা পরিচয়ের জন্য। আজ আমি আর তোমার সেই কুৎসিত অসুস্থ ছেলে বুবাই নই বাবা। আজ আমি পূর্ণাঙ্গ এক নারী সত্তা। আজ আমার আয়নায় যে প্রতিচ্ছবি ভেসে ওঠে, সে সম্পূর্ণ এক নারী। সমাজ আমাকে ঘৃণা করলেও আজ আমি নিজের কাছে নিজের সার্থক বাবা। যখন আমি নিজের নারীত্বের প্রতি আত্মবিশ্বাস পেলাম, তখন দিনেশের সাথে যোগাযোগ করলাম ইচ্ছে করেই। আমি জানতাম দিনেশের চরিত্র ভালো নয়। তারপর ওর সাথে আস্তে আস্তে সম্পর্কে এলাম, ওকে কিচ্ছু বুঝতে দিলাম না। তারপর একদিন ওর ডাকি ওর বাড়িতে গিয়ে ওর হাত খড়িতে বিষ মাখিয়ে এলাম। ওর কনস্ট্রাকশন সাইটে সেদিন সুযোগ বুঝে ওকে একটু দূরে নিয়ে গেলাম, যেখানে কোনো সিসিটিভি ছিল না। যখন বিষের প্রভাবে ওর শেষ অবস্থা, তখন ওর বুকে খোদাই করলাম অর্ধনারীশ্বরের প্রথম চিহ্ন। বিষ্ণুচরণ, নামই উকিল, আইনের রক্ষক হয়ে সে প্রমোটারের দালালি করছিল। পিসির শেষ আইনি লড়াইটাকে সে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। যে আইনের হাত মানুষের মাথায় ছাতা হওয়ার কথা, সেই হাত দিয়েই আমাদের মাথার ছাদ কেড়ে নিয়েছিল। তার সেই ধূর্ততা আর বিশ্বাসঘাতকতার শাস্তি আমি তাকে নিজের হাতে দিয়েছি, ওর বাড়ির রান্নার কাজ নিয়ে। হ্যাঁ বাবা, ওকে প্রতি মুহূর্ত ফলো করেছি। সুযোগ বুঝে ওর সিগারেটের প্যাকেট খুলে বিষ মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু মৃত্যুর আগে আমাকে ও বুঝতে পেরে গিয়েছিল। ওর সাথে ধস্তাধস্তিতে আমার চোখের লেন্স খুলে যায়। ওর মৃত্যুটা ছিল যন্ত্রণাময়, কারণ ও বেঁচে থাকতে
ওর মুখে রুমাল গুছিয়ে ওর বুকে আমি দ্বিতীয় চিহ্ন আঁকি। আমি লেন্সটা আর তোলার সময় পাইনি, কারণ ততক্ষণে হরিপদর পায়ের আওয়াজ আমার কানে পৌঁছে যায়। আমি অত রাতে ভালো করে না দেখতে পাওয়ার সুযোগ নিয়ে ওর পাশ দিয়ে সন্তর্পণে আবার রান্নাঘরে ফিরে যাই, কিন্তু হরিপদর সাথে সাথেই ডাক্তারকে ডেকে আনে। আমার আর নিচের লেন্সটা খোঁজার সময় হয়ে ওঠে না। জানি পুলিশ এই সূত্র দিয়েই আমার কাছে পৌঁছতে পারবে, কিন্তু কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে বাবা। আর দিগম্বর চৌধুরী, সেই জ্যোতিষী যার কাছে ব্যবসার টাকা ছাড়া কোনো কিছুই গুরুত্ব পেত না, আমাদের হাহাকারকে সে তার চৌলুসের ভিত্তি বানিয়েছিল। যে ভিটেতে পিসি মারা গেল সেখানে সে তার রত্নের দোকান সাজিয়ে বসেছিল। তোমার পরিচিত হয়েও আমাদের সাথে প্রতারণা করেছিল। ওকে মারা ছিল বেশ সোজা। লক্ষ্মী পুজোর দিন গঙ্গা জলে বিষ মিশিয়ে ওর পূজার বেদিতে ছড়িয়ে দিই। পুজো শেষেও যখন ও দোতলায় আসে, যখন ওর প্রায় শেষ অবস্থা, ওর চাকর তখন বাড়ির বাইরে ছিল। বাড়ি ফাঁকা পেয়ে ওর বুকে খোদাই করি অর্ধ নারীশ্বরের শেষ চিহ্ন। ওই 3টে মানুষ আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছিল বাবা। এদের মরতে দেখে আমার কোনো অনুশোচনা হয়নি। তোমার থেকে পাওয়া হোমিওপ্যাথি বিদ্যে কাজে লাগিয়ে এদেরকে আমি একোনাইট বিষে তিলে তিলে মেরেছি, আর তার উপর ওদের ছাতিতে আমার সত্তার নিদর্শন রেখে গেছি। হ্যাঁ বাবা, এদের প্রত্যেকের জীবনের অন্তিম শ্বাস আমি বেঁধে দিয়েছিলাম ওদের হাত ঘড়ির কাঁটার মাধ্যমে। জানি তুমি ভাবছো আমি তোমাকে কেন মারলাম না, তাই তো? বাবা, সুযোগ তো ছিলই। তুমি তো সব অন্ধকারের উৎস। তুমি রাজা দক্ষের মতো অহংকারী হয়ে তোমার এই সতী কন্যাকে অপমান করেছ প্রতি পদে। পিসির মৃত্যুর পর আমি যখন তোমার কাছে এক ফোঁটা সহমর্মিতা চেয়েছিলাম, তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে। কিন্তু বাবা, আমি বৃত্তি হত্যা করতে পারলাম না। আমার ভিতরে থাকা সেই ছোট্ট অবুঝ বুবাই বারবার তোমার হাতটা জড়িয়ে ধরেছিল। তোমাকে মারলে তুমি মুক্তি পেয়ে যেতে বাবা। আমি চেয়েছিলাম তুমি বেঁচে থাকো। হ্যাঁ বাবা, তুমি বেঁচে থাকো। এই সত্যের দহনে প্রতিদিন পুড়ে পুড়ে তুমি বোঝো যে তোমার সেই বুবাই কতটা নিঃসঙ্গ ছিল। সেই নিঃসঙ্গতাকে সঙ্গ করে আজ তোমার বুবাই জয়ী হয়েছে বাবা। ঘড়ির কাঁটা দুটো আজ মিলে গেছে। আমার জীবনের সব লড়াই আজ এই শূন্যে এসে শেষ হলো বাবা। শূন্য 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 শূন্য। অদ্ভুত এক শান্তি লাগছে বাবা। চন্দনের গন্ধ আর বিষের তীব্রতা মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। এই সমাজ আমাকে কোনো নাম দেয়নি, পরিচয় দেয়নি, কিন্তু আজ মৃত্যুর কোলে শুয়ে আমি নিজের নাম নিজেই রাখলাম। আমি পাপড়ি। বাবা, অগ্নিকুণ্ডে নয়, নিজের অপমানের দহনেই আমি নিজেকে আহুতি দিলাম। গঙ্গার জল বাড়ছে, ঘন কুয়াশাও আমাকে ডাকছে বাবা। এবারে আমি ঘুমাবো। হ্যাঁ বাবা, এবারে আমি ঘুমাবো। হর পার্বতীর কোলে আমি ঘুমাবো বাবা, হর পার্বতীর কোলে আমি ঘুমাবো।
এমন এক ঘুমে আমি চলে যাব যেখানে কোনো বাবা তার ছেলেকে সাজগোজের জন্য মারধর করবে না, কথা শোনাবে না, যেখানে কোনো সমাজ আমার নারী সত্তাকে উপহাস করবে না, ঠাট্টা করবে না, হাসবে না। ভালো থেকো বাবা। তোমার সেই অপাঙ্ক্তেয় সন্তানকে যদি পারো তো এক মুঠো চিতাভাষ্য ভেবে গঙ্গার জলে ভাসিয়ে দিও। ইতি, তোমার বুবাই, ওরফে পাপড়ি। গঙ্গার ওপর কুয়াশা তখন আরও ঘনীভূত হয়ে এসেছে। মন্দিরের প্রদীপটা দমকা হাওয়ায় নিভে গেল। এই কেসটা কখনোই ওর সলভ করা কেসের মধ্যে পড়তে পারে না। ও হেরে গেছে পাপড়ির কাছে, ওর সত্তার কাছে। শুধু ও নয়, হেরে গেছে গোটা সমাজ, তার বাবা মা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। আজও একইভাবে বঞ্চিত সমাজে কত মানুষের সত্তা আজও একইভাবে বঞ্চিত, নিপীড়িত, ঘৃণিত। তাদের প্রত্যেকের চেতনার প্রতিনিধি হিসেবে আজ প্রতিবাদ স্বরূপ থেকে গেল এই পাপড়ি। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো শুনে এবং এইরকম গল্প আরো শুনতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে। এর ফলে আমরা আরো তাড়াতাড়ি এইরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন। নমস্কার।